দেখো ইকুইলিব্রিয়াম আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে আয়নিক। আয়নিকটা বেশি ইম্পর্টেন্ট, আয়নিক ইকুইলিব্রিয়াম। আবারও বলছি দেখো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। হ্যাঁ, আই উইল মেক ইউর কনসেপ্ট। আমি যে চ্যাপ্টারই পড়াই না কেন প্রত্যেকটা চ্যাপ্টার আমার ভালো লাগার চ্যাপ্টার। যদি আমি ভালোবাসতে পারি, আমি মনে করি এই চ্যাপ্টার আমার আই লাইক দ্য মোস্ট। আমি যখন থার্মোডায়নামিক্স পড়াই আমি বলি এটা আমার বেস্ট লাগে, এটা যখন বলি আমি এটা আমার বেস্ট লাগে, মোল কনসেপ্ট পড়াতে আমার বেস্ট লাগে। তার মানে কি আমি আই লাভ এভরিথিং। যখন তুমি কোনো কিছুকে ভালোবাসতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টারকে, তখনই তুমি সেও কিন্তু তোমাকে ভালোবাসা দেবে। এটা গল্প হলেও গল্প মনে হলেও এটাই বাস্তব কথা। কিন্তু আগে আমি শুনতাম লোকের মুখে, কিন্তু আমি যখন নিজে ভালোবাসবো তখনই আমার ভাল লাগবে পড়াতে বা পড়তে ভাল লাগবে, যদি তুমি ভালোবাসো এটাকে। তো খুব ইজি চ্যাপ্টার। দেখো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে আমাদের জাস্ট কেপি কেসির ব্যাপার আছে। হ্যাঁ, কেপি কেসি, হ্যাঁ এইগুলো নিয়ে, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে ইকুইলিব্রিয়ামের ফ্যাক্টরস। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কন্ট্রোলিং ফ্যাক্টরস, আর কি আছে এখানে, তার মানে কেপি কেসি আর একটা আছে কেএক্স, এগুলো জানতে হবে ডিটেইলসে। ইকুইলিব্রিয়াম কন্ট্রোলিং ফ্যাক্টরস গুলো আর কোন কোন ফ্যাক্টর কেপি কেসি কে কন্ট্রোল করে সেটাও তোমাকে জানতে হবে। আর হচ্ছে লা শাতেলিয়ার প্রিন্সিপাল। লা শাতেলিয়ার প্রিন্সিপাল এইগুলোই তো ওখানে আছে, আর কিচ্ছু নেই। হ্যাঁ, এটা জানতে গেলে তোমাকে ইকুইলিব্রিয়াম মানে রিভার্সিবল রিঅ্যাকশন, ইরিভার্সিবল রিঅ্যাকশন জানতে হবে। হ্যাঁ, তারপরে ইকুইলিব্রিয়াম কখন কখন হয় সেটা জানতে হবে, ডায়নামিক নেচার অফ ইকুইলিব্রিয়াম, কেপিকেসি, কেএক্স, আরেকটা আছে কেএক্স, সেটাও আমরা বলবো। এদের মধ্যে রিলেশনশিপটা কি। আরেকটা দেখো যেটা পড়তে হয় আমাদের, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এইগুলো আমাদেরকে জানতে হবে। তো এইটা জানলেই আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে দেখো যেটা তোমাকে ভালো করে পড়তে হবে, অ্যাসিড বেস আমি এখন পড়বো না, অ্যাসিড এন্ড বেস তোমরা জানো কম বেশি, তারপরে অল্প একটু বলবো, নোটস দিয়ে দেবো এখান থেকে। অ্যাসিড বেস নোট দিয়ে দেবো, পিএইচ হ্যাঁ ক্যালকুলেশন করার ডিফারেন্ট প্রসেস নোট দিয়ে দেবো। এই দুটো আমি তোমাদের আজকেই নোটটা দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমার খুব ডিটেলসে লেখা আছে। হ্যাঁ, পিএইচ এর প্রায় 10-11 রকম নিয়ম করা আছে, অত লাগে না, 4-5টা লাগে। তারপরে আমি পুরোটাই তোমাদের এখান থেকে নোট দিয়ে দেবো। পিএইচ শুরু করবো আমি কোথা থেকে দেখো। হ্যাঁ, পিএইচ এর পরে বাফার, বাফার খুব ভালো করে পড়তে হবে। বাফার অ্যাকশন, বাফার ক্যাপাসিটি, কখন বাফার হবে, বাফার। তারপর কি না সলিড, আরেকটা আছে হচ্ছে হাইড্রোলিসিস অফ সল্ট, হাইড্রোলিসিস। হ্যাঁ, আস্তে 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 মিউট কর প্লিজ। এটা ভাই সবাই মিউট কর। হাইড্রোলিসিস অফ সল্ট, দেখো বাফার, হাইড্রোলিসিস অফ সল্ট, আর হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। এই তিনটে চ্যাপ্টার, এই তিনটে টপিক দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাফার, হাইড্রো, এটা অতটা ইম্পর্টেন্ট নয় যতটা ইম্পর্টেন্ট বাফার আর সলিবিলিটি প্রোডাক্ট, খুব ভালো করে শিখতে হবে এই জায়গাটা। হ্যাঁ, তো আমরা দ্রুত শেষ করতে হবে, তার জন্য নিজেদের দায়িত্ব বেশি, পড়তে হবে প্রচুর। তো একদম সময় নষ্ট না করে আমরা শুরু করে দিচ্ছি ইকুইলিব্রিয়াম। চলো আমরা প্রথমেই কোশ্চেন দিয়ে শুরু করব। এই শুভম, ক্লাস করছো? হ্যাঁ স্যার। কত নাম্বার কেমন এসছে? মোটামুটি ভালো। যাই সে বলতে হবে না, অসুবিধা নেই, লজ্জা করলে, কিন্তু ভালো করতে হবে। হ্যাঁ, দেখছো তো মানে বাগিস, ঠিক আছে সায়নী, বাগিস, তুমি ভালো করে পড়ো, কোনো টেনশন নেই। হ্যাঁ, নো প্রেশার, আমি তোমাদের কাউকে বলছি, এভরিওয়ান ইজ পোটেনশিয়ালি স্ট্রং। হ্যাঁ, আচ্ছা ভালো হয়েছে শুভম, আর একটু ভালো করতে হবে। হ্যাঁ, নো নিড টু টেক এনি টেনশন, এটা সবেমাত্র শুরু করেছো সায়নী, তুমি প্রথম পরীক্ষা দিচ্ছ। হ্যাঁ, সো ইমপ্রুভমেন্ট হবে। তো চলো আমরা শুরু করি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা। একটু মজার ছলে পড়াতে চাই, যাতে বেশি প্রেশার নিতে চাইছি না, মানে বেশি বেশি তোমাদের চাপ দিতে চাইছি না। চলো, প্রথম কোশ্চেন হয়েছে দেখো, কোশ্চেন নাম্বার, আমরা ডিপিপি শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এখানে আছে দেখো
an example of reversible reaction is option A, PbNO3 whole 2, PbNO3 whole 2, এটা aqueous plus 2NaI aqueous থেকে PbI2, হ্যাঁ, solid plus 2NaNO3, হ্যাঁ, aqueous. Option B, 2Na solid plus 2H2O liquid, 2NaOH aqueous plus H2 gas. Option C, AgNO3 aqueous plus HCl aqueous থেকে HCl solid plus HNO3 aqueous. Option D, KNO3 aqueous. আমি ভাবছি সব দেখো KCl aqueous plus NNO3 aqueous. আস্তে আস্তে আমাদেরকে ডিজিটালে শিফট করতে হবে, এসব কোশ্চেন লেখালেখি করার থেকে বোর্ডে টিপলে উঠে যাবে, তাই না? ইউটিউবে স্যার যেমন হয়। হ্যাঁ হ্যাঁ, ওই করবো আস্তে আস্তে, এরপরে দেখাচ্ছে আস্তে আস্তে ওটাতে। ওটাতে স্যার ফিলিংসটা ঠিকঠাক আসছে না পড়াশোনা। কোনটাতে? ওই ডিজিটাল স্যার। হ্যাঁ, ফিনিশটা ঠিকঠাক আসছে না, স্যার ইন্টারেস্ট আসবে না, মানে স্যার ইন্টারেস্টটা আসবে না ওটাতে, ক্লাস ভাবটা আসবে না। একদম ঠিকই বলেছো, এটা তোমার সাথে আমি অ্যাবসলিউটলি রাইট, হ্যাঁ, তোমার মতের সাথে, বিকজ আমি ওইটা ফিল করি। হ্যাঁ, না অ্যাটলিস্ট কোশ্চেন গুলো দেওয়া যেতে পারে। হ্যাঁ, এমনি পড়ানোর সময় যেমন করে আমি থিওরি পড়াই, ওটাতে আমি ও দেখে পড়াবো না। থিওরি দেখো, আমি দেখে পড়ালে দেখো, আমি তো ওটা আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে করতে পারি। এখানে পাওয়ার পয়েন্ট, এখানে আমি যদি আমার এটা এখানে দিয়ে দিই বোর্ডে, কোশ্চেন গুলো দেখা যেতে পারে। সো তার জন্য ডিজিটাল লাগে না। ডিজিটাল হলে তুমি দেখছো স্যার টিপে দিচ্ছে, স্যার দেখো এটা এই লেখা আছে, তাহলে আমি যে নিজে তোমাকে পড়াচ্ছি যেটা বুঝে, ওটা আসবে না। আমি যখন স্যার ওতে তো আপনি লিখতেও পারবেন। হ্যাঁ, চলো এবার বলো। দেখো কোশ্চেন হচ্ছে কি, তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন এন্ড ইররিভার্সিবল রিঅ্যাকশন। তাহলে আমাদের প্রথমে এটাকে কোশ্চেনটা দেখো কি বলেছে, যে an example of reversible reaction is, কোনটা রিভার্সিবল রিঅ্যাকশনের এক্সাম্পল বলেছে? কোশ্চেনটা কি বলেছে? an example of reversible reaction is, বলো কোনটা রিভার্সিবল রিঅ্যাকশন? স্যার সি স্যার ডি হবে। আমরা দেখছি না ডি স্যার, ডি হবে স্যার। রিভার্সিবল রিঅ্যাকশন, তাই তো? ভুল হয়েছে ডি। হ্যাঁ, দাঁড়াও কোশ্চেনটা আরেকবার আমি দেখে নিই। an example of reversible reaction is, হ্যাঁ, তাহলে দেখো এখানে পিবি, প্রথমে দেখো যে PbNO3 এই রিঅ্যাকশন একটা সলিড জিনিস তৈরি হচ্ছে। দেখো একটা সলিড জিনিস তৈরি হচ্ছে। সলিড মানে কি? প্রেসিপিটেশন পড়বে। সলিড তৈরি হওয়া মানে কি? প্রেসিপিটেশন পড়বে। প্রেসিপিটেশন রিঅ্যাকশন ইররিভার্সিবল রিঅ্যাকশন। তাহলে লিখে নাও ইররিভার্সিবল রিঅ্যাকশন কারা। আমি এখানেই তোমাকে পড়ানো শুরু করছি। ইররিভার্সিবল রিঅ্যাকশন কারা ইররিভার্সিবল রিঅ্যাকশন হয়? যদিও তোমাকে বলে রাখি, ভার্চুয়ালি সব রিঅ্যাকশনই কিন্তু রিভার্সিবল। একমাত্র রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশন ছাড়া বাদবাকি সব রিঅ্যাকশন কিন্তু রিভার্সিবল হয়। রেডিও অ্যাক্টিভ ডিকে হয়ে গেলে সেগুলোকে আর ফিরিয়ে আনা যায় না। বাদবাকি সব রিঅ্যাকশন গুলো, তুমি যদি ক্লোজ কন্টেনারে রিঅ্যাকশন করো, আলটিমেটলি সব রিঅ্যাকশন রিভার্সিবল। কিন্তু তারপরেও আমাকে দেখতে হবে ওপেন সিস্টেমে যদি হয় ইররিভার্সিবল রিঅ্যাকশন কারা। এক নম্বর হচ্ছে প্রেসিপিটেশন রিঅ্যাকশন। প্রেসিপিটেশন রিঅ্যাকশন, যদি কোনো রিঅ্যাকশনে প্রেসিপিটেশন হয় তাহলে সেটা ইররিভার্সিবল হয়। দেখো এটা সলিড প্রেসিপিটেট পড়েছে, এখানে সলিডের প্রেসিপিটেশন পড়েছে। এখানে দেখো এখানে AgCl এর প্রেসিপিটেশন পড়েছে, সলিড। সো এই দুটো কি ইররিভার্সিবল রিঅ্যাকশন। দেখো ইররিভার্সিবল রিঅ্যাকশন। হ্যাঁ,
তাহলে দেখো এটাও একটা ইররিভার্সিবল রিঅ্যাকশন। 2 নম্বর হচ্ছে 2 নম্বর দেখো যারা হচ্ছে ইররিভার্সিবল রিঅ্যাকশন কারা, যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, নিউট্রালাইজেশন of a strong acid with strong base and vice versa। তার মানে যদি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে NaCl প্লাস NaOH, এরকম মনে করো যে HCl প্লাস NaOH, এই রিঅ্যাকশন যদি হয় স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এখানে কি হবে NaCl হবে প্লাস H2O হবে। এই রিঅ্যাকশন কিন্তু এরা তুমি জানো তোমাদের যে সল্ট হাইড্রোলিসিসে এদের হাইড্রোলিসিস হয় না, বিকজ এখানে ইকুইলিব্রিয়ামই তৈরি হয় না। হ্যাঁ, এখানে ইকুইলিব্রিয়াম তৈরি হয় না, কেননা স্ট্রং দুজন সবই স্ট্রং বলে কমপ্লিটলি আয়োনাইজড অবস্থায় থাকে, কোনো কিছু লেফট পড়ে থাকে না, এখানে কোনো কিছু এখানে পড়ে থাকে না। পড়ে থাকে না মানে কি, যেমন ধরো HCl-টাও পুরোটা গুলে গেল, NaOH-টাও পুরোটা গুলে গেল, আবার NaCl কমপ্লিটলি আয়োনাইজ হবে। কিন্তু তুমি দেখো যদি এখানে NH4Cl হতো, উইক মানে সল্ট কামিং ফ্রম উইক অ্যাসিড স্ট্রং বেস অথবা স্ট্রং বেস উইক অ্যাসিড, তাদের কিন্তু তারা কিছু পরিমাণ পড়ে থাকবে, মানে কিছু পরিমাণ পড়ে থাকবে, আর বাকিটা তার সাথে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে, মানে রিভার্সিবিলিটি আসবে। বুঝতে পেরেছো কথা? ফলে এটা রিভার্সিবল রিঅ্যাকশন নয়। কিন্তু যদি উইক অ্যাসিড, যদি কোনো একটা উইক হতো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের মধ্যে যদি কোনো একটা অ্যাসিড বা বেস উইক হতো, তাহলে কিন্তু তারা ইকুইলিব্রিয়াম রিভার্সিবল রিঅ্যাকশন হতো। তাহলে ইররিভার্সিবল কারা, স্ট্রং অ্যাসিড স্ট্রং, এটা ইররিভার্সিবল রিঅ্যাকশন। আর কি, থার্মাল ডিকম্পোজিশন 3 নম্বর, থার্মাল ডিকম্পোজিশন। ক্লিয়ার দেখা যাচ্ছে কি বোর্ডটা? দেখো তো, তোমরা বুঝতে পারছো আমার লেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন হ্যাঁ। ইন ওপেন সিস্টেম, in open system where one of the product is gaseous, লেখো, where one of the product is gaseous system, where one of the product is gaseous। তাহলে এদের ক্ষেত্রে এই দেখো এখানে থার্মাল ডিকম্পোজিশন তুমি যদি করো, এরকম একটা রিঅ্যাকশন, CaCO3 কে হিট করেছো, CaCO3 কে হিট করেছো, কি হবে? CaO সলিড প্লাস CO2 গ্যাস, এ উড়ে বেরিয়ে যাবে। তাহলে এটা কি হবে? রিঅ্যাকশনটা কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে কি, এরা ইররিভার্সিবল, একমুখী বিক্রিয়া। উভমুখী যদি এটাই যদি তুমি ক্লোজ কন্টেনারে করতে, তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারতো না। হ্যাঁ, তাহলে এটা দেখো এখানে তুমি দেখছো এখানে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, যদিও এটা খুব এক্সোথার্মিক রিঅ্যাকশন। সোডিয়াম যখনই জলের সংস্পর্শে আসবে আগুন জ্বলবে, এক্সোথার্মিক রিঅ্যাকশন, হাইড্রোজেন গ্যাস উড়ে বাতাসে বেরিয়ে যাবে, ফলে এটা একটা ইররিভার্সিবল রিঅ্যাকশন। তাহলে একমাত্র পড়ে রইল কি এখানে NaCl আর কি NO3, আয়নিক রিঅ্যাকশন। এরা আয়নিক রিঅ্যাকশন করবে, সো এই রিঅ্যাকশন গুলো রিভার্সিবল। যদিও দেখো আমি আবারও বলি, ভার্চুয়ালি সব রিঅ্যাকশন রিভার্সিবল রিঅ্যাকশন। এই কোশ্চেনটা ইটসেলফ এটা খুব একটা ভালো কোশ্চেন নয়, তারপরেও এটা কোনো একটা পুরনো IIT-র কোশ্চেন হ্যাঁ পড়েছিল, সেখানে এটাই বলছে এটা আয়নিক রিঅ্যাকশন। এখন সবাই কমপ্লিটলি দুজন সবাই সবাই ডিকম্পোজ কমপ্লিটলি করে না, আয়ন তৈরি করে এবং এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়। ঠিক আছে, সো দিস ইজ নট এট অল এ গুড কোশ্চেন, আবারও বলি। আর ইকুইলিব্রিয়াম নিয়ে আজ সকালে একজন স্যারের সাথে কথা হচ্ছিল, উনি ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান অফ দা বেস্ট টিচার ইন কলকাতা, মানে নবকুমার বেরা। আমি ফোন করেছিলাম স্যারকে, হ্যাঁ, তো স্যার বললেন যে এসবগুলো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, হ্যাঁ, এগুলো নিয়ে কোনো পার্টিকুলার ডিসিশন দেওয়া যায় না, বাংলা বইতে সাঁতরা ফাঁকলিশন বা এসব ভুলভাল লেখা থাকে এসব ব্যাপারে। তো আলটিমেটলি সব রিঅ্যাকশনই কিন্তু রিভার্সিবল হয়ে যায়। হ্যাঁ, তো তবুও যেহেতু কোশ্চেন পড়েছে, আমাদের এখান থেকে মনে রাখতে হবে যে প্রেসিপিটেশন রিঅ্যাকশন গুলো জেনারেলি রিভার্সিবল হয়, নিউট্রালাইজেশন অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, আর থার্মাল ডিকম্পোজিশন ইন ওপেন সিস্টেম এটা হয়। বাদ বাকি গুলো, তাহলে এখানে উত্তর আপাতত কি হচ্ছে? ডি। বোঝা গেল? স্যার ডিটা রিঅ্যাকশন নয় তো স্যার, ওটা শুধু আয়ন এক্সচেঞ্জ স্যার, ডিএটা তো রিঅ্যাকশনই নয়, ওটা তো শুধু আয়ন এক্সচেঞ্জ। আয়ন এক্সচেঞ্জ রিঅ্যাকশন, ঠিকই বলেছো, এটা ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন বলে এগুলোকে। হ্যাঁ,
স্যার বিটা কেন না? স্যার বিয়েটা কেন হচ্ছে না? এই তো দেখো এখানে গ্যাস, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে তো, গ্যাসটা উড়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, এই কোশ্চেনটা ইটসেলফ ও, বলছি তো, দিস কোশ্চেন ইজ নট এ গুড কোশ্চেন, আমি তোমাদের বলতে পারি। হ্যাঁ, দিস ইজ, এই কোশ্চেনের মধ্যে আমারও কনফিউশন লাগে। দেখো এখানে কমপ্লিটলি আয়োনাইজ হয়ে যায়। অ্যাকুয়াস বলেছো K প্লাস NO3 মাইনাস, Na প্লাস, এটাও কমপ্লিটলি আয়োনাইজ হয়ে যায়। মানে কোশ্চেনটাই ভুল কোশ্চেন। হ্যাঁ, আমি স্যারের সাথে এটাই বলছিলাম, বললে এটা কিন্তু তোমার ভুল কোশ্চেন ফারুক, আমাকে স্যার নিজেই বললেন। আমি বলিনি এটা জয়েন্টের কোশ্চেন, আমি বললাম স্যার কলেজে পাশের কোশ্চেন, এটা স্যারকে জানাইনি যে আমি জয়েন্টের পড়াচ্ছি। বললাম এটা স্যার পাশের কোশ্চেন, ছেলেমেলে আমাকে জিজ্ঞেস করেছে, বললো এটা ভুল কোশ্চেন। তো তারপরেও এখানে যে অপশন গুলো আছে পরিষ্কার বোঝা যাচ্ছে, সলিড সলিড, আর এখানে হ্যাঁ এখানে এখানে গ্যাস। তাহলে বুঝতে পেরেছো তো? ভুল এই জন্যই যে দেখো তুমি এখানে বলবে যে KNO3 কমপ্লিটলি আয়োনাইজ হয়, NaCl কমপ্লিটলি আয়োনাইজ হয়, তাহলে কি হবে? সবাই আয়নে আছে। তুমি এইটা তুমি ভাবছো রিভার্ট করে কিসে আসবে? একটা ইকুইলিব্রিয়াম তৈরি হতে গেলে সেই প্রোডাক্টটাতে ফিরে আসতে হবে। কোথায়? যেখান থেকে গিয়েছে সেখানে ফিরে আসতে হবে। তুমি কি সরাসরি KNO3 হিসেবে পাবে না আর। বুঝতে পেরেছো? KNO3 হিসেবে পাবে তুমি ওকে আর পাবে না। মানে প্রত্যেকটা আয়োনাইজ রূপে থাকবে অ্যাকুয়াস মিডিয়ামে। তো এটাই আর কি। তো আলটিমেটলি তবু এখানে আমরা এইভাবে বলবো যে কে কতটা আয়োনাইজ হয়েছে, দেখো একজনের প্রেজেন্সে আরেকজন কতটা আয়োনাইজ হয়েছে, সামহাও কিছুটা আনআয়োনাইজ রূপে থাকতে পারে কোনো একটা, সেই হিসেবে। সো দিস ইজ নট এ গুড কোশ্চেন, আবারও বলি। বাট স্টিল এখান থেকে লার্নিং যেটা আছে আমার লার্নিং কি না, ইরিভার্সিবল রিঅ্যাকশন কারা, প্রেসিপিটেশন রিঅ্যাকশন। তুমি মনে রেখো যে আয়নিক রিঅ্যাকশন এখানে এরা হয়, মানে রিভার্সিবল হয়। শুধু বা লিখে রাখবে যে ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তুমি আয়ন এক্সচেঞ্জ রিঅ্যাকশন যেমন দেখো এখানে, জাস্ট এখান থেকে মনে রাখার ব্যাপার হচ্ছে প্রেসিপিটেশন রিঅ্যাকশন, সলিড ফরমেশন হয়েছে আর গ্যাস তৈরি হলে তারা ইরিভার্সিবল হবে। হ্যাঁ, এবার দেখো রিভার্সিবল রিঅ্যাকশন। আর একটা জিনিস দেখো 3 নম্বর হলো, 4 নম্বর লিখে রাখো এখানে, থার্মাল ডিকম্পোজিশন 4 নম্বর লেখো। if the equilibrium value of the equilibrium constant is very high, if the value, 4 নম্বর হলো দেখো, if the value of equilibrium constant বা K equilibrium is very high, then the reaction become virtually irreversible. যদি K equilibrium ভ্যালু খুব বেশি হয়, মানে গ্রেটার দেন 1 হয়, তখন এখানে দেখো একটা কোশ্চেন পড়েছিল নিচে সম্ভবত, the value of equilibrium constant for a particular reaction is 1.6 into 10 to the power 12, মানে দেখো 1.6 into 10 to the power 12, then at equilibrium of the system will contain mostly product, mostly reactant, all the reactants, reactant and product, mostly product। তার মানে যদি K equilibrium ভ্যালু বেশি হয়, দেখো K equilibrium ভ্যালু কত বলেছে, 1.6 into 10 to the power 12, তার মানে কি রিঅ্যাকশন ইজ অলমোস্ট কমপ্লিট, তার মানে কি মোস্টলি প্রোডাক্ট আছে। তার মানে এই ধরনের রিঅ্যাকশন মনে রাখবে যে মোস্টলি প্রোডাক্টই হবে, পুরোটাই প্রোডাক্ট নয়, কিছুটা রিঅ্যাকশন এখনো আছে, যেহেতু ইকুইলিব্রিয়াম বলেছে, তার মানে পুরোটাই প্রোডাক্ট হয়ে গেলে তাই তো ইকুইলিব্রিয়ামই হবে না, তাই না? বুঝতে পেরেছো? এই কোশ্চেন কিন্তু প্রথম ডিপিপির একদম কোশ্চেন নাম্বার 1, তোমাদের ইকুইলিব্রিয়াম এবং ডিপিপি আমি গ্রুপে দেওয়া আছে। সো the value of equilibrium constant for this reaction এরকম দেওয়া আছে, then at equilibrium the system contain mostly product। ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ স্যার। এবার দেখলাম তাহলে ইররিভার্সিবল রিঅ্যাকশন দেখলাম আমরা, এবার দেখবো রিভার্সিবল রিঅ্যাকশন কারা। সো 4টে পয়েন্ট বললাম ফর ডিটারমিনিং রিঅ্যাকশন ইররিভার্সিবল কিনা। এবার রিভার্সিবল দেখো, রিভার্সিবল রিঅ্যাকশন, এনি রিঅ্যাকশন, এক নম্বর হচ্ছে এনি রিঅ্যাকশন occurs in a closed container, in a closed container,
নেক্সট টাইম থেকে ওই কোশ্চেনটা আমি মডিফাই করে দেবো, যে কোশ্চেনটা তোমার আগে করালাম অপশন ডিটা আমি চেঞ্জ করে দেবো, দিয়ে একটা রিয়াকশন বসিয়ে দেবো যেটা রিভার্সেবল হয়। হ্যাঁ, দেখো any reaction occurs in a closed container, 2 নম্বর দেখো 2 নম্বর, তাই ওই কোশ্চেন নিয়ে কনফিউজড হবে না, ওই কোশ্চেনটা বাজে কোশ্চেন। লাস্ট অপশনটা আমি চেঞ্জ করে দিয়ে একটা ওই করে দেবো, উইক অ্যাসিড একটা নেব, উইক অ্যাসিড আর একটা স্ট্রং বেস নেব। হ্যাঁ, একটা স্ট্রং অ্যাসিড আর মানে ওখানে মনে করো HNO3 আর HNO3 নেব, বা মনে করো HCl নেব আর মানে NH4OH নেব, এরকম একটা কিছু দেবো, তাহলেই হয়ে যাবে। তো এনি রিঅ্যাকশন অকার্স ইন এ ক্লোজ কন্টেনার, তারা সবসময় রিভার্সেবল হয়। 2 নম্বর হাইড্রোলাইসিস of inorganic salt produced from the reaction of a strong reaction of any weak acid or weak base, reaction of any weak acid or weak base with either a strong base or strong acid, strong acid respect or লিখি, যেটা এখানে অর লিখেছি এখানে অর থাক, স্ট্রং অ্যাসিড। দেখো তার মানে আমরা যদি কোনো সল্ট নিই, মনে করো এরকম একটা সল্ট নিয়েছি, দেখো CH3COO Na, বলো তো এই সল্টটা কোথা থেকে এসেছে? এই সল্টটা কোথা থেকে এসেছে বলো? এখানে weak acid, strong আর base। NaOH। তাহলে এটা কিন্তু যে সল্ট, এই সল্টটার হাইড্রোলাইসিস করলে একে জল দিলে সেটা কিন্তু ইকুইলিব্রিয়াম হবে। তাছাড়া দেখো CH3 আমরা করছি, এবার দেখো NH4Cl, বলো এটা কোথা থেকে এসেছে? NH4OH। দেখো এখানে উইক বেস। আবার দেখো তুমি যদি এটা নাও CH3COO এটারও হবে, তার মানে দুজনেই উইক হলেও হবে। এখানে and if both are weak and if both strong, weak acid weak base, দেখো এখানে হচ্ছে উইক অ্যাসিড নেওয়া হয়েছে CH3COOH এবং উইক বেস NH4OH, এদের তাহলে তোমাদের মনে রাখো যে এই ধরনের সল্ট গুলোর হাইড্রোলাইসিস করলে তারা রিভার্সেবল হয়। দেখো নেক্সট 3 হচ্ছে হাইড্রোলাইসিস of star and starification reaction। আমরা সবাই জানি যে হাইড্রোলাইসিস অফ স্টার, দেখো মনে করো CH3 বা আমরা R নিচ্ছি, R হিসেবে নেই, দেখো R C ডাবল বন্ড O O R ড্যাশ, এটাতে তুমি যদি A দিয়ে দাও, হ্যাঁ এখানে এর সাথে জলের বিক্রিয়া করো অ্যাসিড মিডিয়ামে, হাইড্রোলাইসিস অফ স্টার H2O, অ্যাসিড মিডিয়ামে করা অ্যাসিড ক্যাটালিসিস, তাহলে দেখো এই রিঅ্যাকশনটা তৈরি হবে কি CHR COOH প্লাস R ড্যাশ OH। দেখো এটা এই ফরওয়ার্ড রিঅ্যাকশনের নাম হচ্ছে কি হাইড্রোলাইসিস অফ স্টার, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটার নাম কি বলতো? এখান থেকে অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে? স্টার তৈরি হচ্ছে। সো স্টারিফিকেশন, এটা হচ্ছে স্টার আর এটা হচ্ছে অ্যাসিড অ্যালকোহল। দেখো বোঝা গেল? তাহলে এই রিঅ্যাকশনটা হাইড্রোলাইসিস অফ স্টার এন্ড স্টারিফিকেশন রিঅ্যাকশন, এটা একে অপরের রিভার্সিবল রিঅ্যাকশন। ক্লিয়ার হয়েছে? আমার বড্ড ঠান্ডা লেগে গেছে দেখছি, মানে মুখে কথা বলতে গেলেই নাক বন্ধ হয়ে যাচ্ছে। দেখো লিখে নাও এটা। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। এই রিভার্সিবল রিঅ্যাকশন হয়ে গেল। এবার আমরা দেখবো ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কি, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম। এসো
তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম মানে যে কোনো রিয়াকশনের ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে কি হবে, রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। সো দেখো এটা তোমরা লিখে নাও, লেখার পরে আমাকে বলো হয়ে গেল। হয়ে গেছে হয়ে গেছে স্যার। আচ্ছা, সবাই লেখা হয়ে গেছে তো? লেখা হয়েছে? আচ্ছা, ভাই রিঙ্কু পরীক্ষা দিয়েছো? হ্যাঁ স্যার। সুচেতা ক্লাস করছে কি? সুচেতা বেরা বা মৌমিতা তোমরা কেউ ক্লাস করছো? আমি দেখিনি কাউকে। কার কি প্রবলেম ছিল? বলছিল মঙ্গলবারে ক্লাস আছে, আমি জানি না কে বলেছিল, সে কন্ট্যাক্ট করিনি আর। চলো, যাদের দরকার তারা ঠিক করবে। নেক্সট দেখো, এবারে আমরা তাহলে আমাদের প্রথমে দেখলাম কি কোনটা মানে ইকুইলিব্রিয়াম ব্যাপারটা, ইকুইলিব্রিয়াম হওয়ার আগে একটা রিয়াকশনে আমরা দেখলাম রিভার্সেবল ইররিভার্সেবল ব্যাপারটা দেখে নিলাম। এবার একটা রিয়াকশনে দেখো, প্রথমত বলে রাখি যে ইকুইলিব্রিয়াম হতে গেলে ইকুইলিব্রিয়াম সম্পর্কে কতগুলো কথা তোমাদের আগে জেনে রাখতে হবে। সো ইকুইলিব্রিয়াম সবসময় কোথায় হয় বলো তো? ইকুইলিব্রিয়াম রিয়াকশনের কিন্তু যে রিয়াকশন গুলো রিভার্সেবল রিয়াকশন, তাহলে ইকুইলিব্রিয়াম দেখো ইট অকার্স ফর রিভার্সেবল রিয়াকশন। তাহলে ইকুইলিব্রিয়াম সবসময় রিভার্সেবল রিয়াকশনের প্রপার্টি, এবং ইকুইলিব্রিয়ামটা ডায়নামিক ইন নেচার। ইট ইজ ডায়নামিক ইন নেচার। It is dynamic in nature. তার মানে কি? দেখো the rate at which মানে ফরওয়ার্ড মানে প্রোডাক্টস আর ফর্ম at the same rate, মানে প্রোডাক্ট গুলো আবার রিঅ্যাক্ট্যান্টে ব্যাক করে, মানে ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন একই হয়। আপাত দৃষ্টিতে মনে হয় কিছু হচ্ছে না। মনে করো একটা ওয়াটার ট্যাঙ্কে ঠিক যে স্পিডে জল ঢুকছে, ঠিক সেই স্পিডে যদি জল বেরিয়ে যায়, তুমি অনেক দূর থেকে ওপরে শুধু জলের লেভেলটা দেখছো একই আছে, তোমার মনে হচ্ছে ওখানে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু চেঞ্জ অকার্স ইন দ্য মলিকুলার লেভেল। ভেতরে ভেতরে কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক যে হারে ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে, ঠিক সেই হারেই ব্যাকওয়ার্ড রিয়াকশন হচ্ছে। এই জন্য ইকুইলিব্রিয়ামে নেচারটা কি? ডায়নামিক। সেটা কিন্তু কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে মলিকুলার লেভেলে। তাহলে ইকুইলিব্রিয়াম ক্ষেত্রে ডায়নামিক ইন নেচার, এবং মনে রাখবে যে অ্যাট ইকুইলিব্রিয়াম দেখো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। ঠিক আছে, দেখো রেট অফ so দেখো at equilibrium rate of forward reaction is equal to rate of backward reaction. তার মানে ইকুইলিব্রিয়ামে কোনো নেট চেঞ্জ হবে না। হ্যাঁ, নো নেট চেঞ্জ at equilibrium, there is no net change in concentration of reactant and product, মানে যারা মেজারেবল কোয়ান্টিটি তাদের চেঞ্জ হবে না, বাট দেয়ার কনসেন্ট্রেশন মে অর মে নট বি ইকুয়াল। দেখো এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেখো at equilibrium there is no change in concentration of reactants and products দেখো কনসেন্ট্রেশনের চেঞ্জ হবে না রিয়াকশন, বাট দেখো তাদের কনসেন্ট্রেশন কিন্তু একই হতে পারে আবার আলাদা হতে পারে, বাট দেয়ার concentration may or may not be equal. এটার মানে বুঝিয়ে দিচ্ছি। দেখো may or may not be equal এর মানে হলো, দেখো কোন একটা রিয়াকশন দেখো, আমরা একটা রিয়াকশন এটা কনসেন্ট্রেশন, দেখো কনসেন্ট্রেশন
আর এটা আমরা রিঅ্যাকশন কোঅর্ডিনেট টাইমের সাথে সাথে চেঞ্জ করছি। দেখো টাইমের সাথে সাথে মনে করো একটা এটা হচ্ছে প্রোডাক্ট, মানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে, এই রিঅ্যাকট্যান্টটা এখানে ছিল প্রথমে, আস্তে আস্তে কমে এরকম হলো। আর একটা রিঅ্যাকট্যান্ট মানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সে প্রথমে কিছুই ছিল না, সে আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে দেখো যখন এখানে ইকুইলিব্রিয়াম হলো, এইবারে কনস্ট্যান্ট হয়ে গেল। দেখো এই যে দাগটা, দেখো এইখানে ক্ষেত্রে দুজনাই ইকুয়াল। দেখো এখানে অ্যাট ইকুইলিব্রিয়াম দুজনের কনসেন্ট্রেশন কিন্তু একই হয়ে গেছে। অ্যাট ইকুইলিব্রিয়াম যদি মনে করো যে রিঅ্যাকট্যান্ট, মনে করো রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, এটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, আর এদিক থেকে উঠছে কি প্রোডাক্ট। তাহলে দেখো অ্যাট ইকুইলিব্রিয়াম, এখানে অ্যাট ইকুইলিব্রিয়াম রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু প্রোডাক্টের কনসেন্ট্রেশন। কিন্তু সবসময় যে এমন হবে তার কোনো মানে নেই, এরকমও হতে পারে। দেখো একটা রিঅ্যাকট্যান্ট বেশি একটা কম, তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন আর এটা হচ্ছে টাইম। দেখো এই যে এ কমে কমে এই জায়গায় এলো, আর এ বাড়তে বাড়তে এই জায়গায় এলো, কিন্তু এই যে মনে করো এই পার্টিকুলার পয়েন্ট থেকে একটা হরাইজন্টাল লাইন হয়ে গেছে এবং তারা একে প্যারালাল লাইন তৈরি হয়ে গেল। দেখো এই লাইন, তার মানে ইকুইলিব্রিয়ামটা তৈরি হয়েছে কোথায়? দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। দেখো এখানে কিন্তু এখানে মনে করো রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন একই নয়, তাহলে কি বলছে দেখো, at equilibrium there is no change in concentration of the reactant and product। তার মানে ইকুইলিব্রিয়ামের পর থেকে আর কিন্তু দেখো কিছু চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে এদের যে, কিন্তু তাদের কি বলেছে, বাট দেয়ার কনসেন্ট্রেশন at equilibrium may or may not be equal। যেখানে যেমন দুজনের কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে গেছে, এখানে কিন্তু দুটোর কনসেন্ট্রেশন ইকুয়াল নয়, কিন্তু তারা কিন্তু আর চেঞ্জ হবে না ফার্দার। কথা বুঝতে পেরেছো? মানে ঠিক আছে, দেখো তার মানে যখন তারা কোনো সিস্টেম ইকুইলিব্রিয়াম রিচ করার পরে আমি বাইরে থেকে আমি ডিস্টার্ব করবো না, সেটা আলাদা কথা। বাইরে থেকে ডিস্টার্ব না, একটা সিস্টেম মনে করো সে যখন লা শাতেলিয়ারের প্রিন্সিপাল পড়বো সেটা আলাদা জিনিস, তখন আমি ডিস্টার্বের কথা ভাববো। একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম গেইন করেছে, এখন ইকুইলিব্রিয়ামে গেছে মানে কিন্তু দুজন যে রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্ট দুজনাই সমান সমান অ্যামাউন্টে থাকবে এমন কোনো কথা নেই। এখানে দেখো ইকুইলিব্রিয়ামের সময় ইনিশিয়ালি কোনো প্রোডাক্ট ছিল না, ইনিশিয়ালি পুরোটাই রিঅ্যাকট্যান্ট ছিল। তাহলে রিঅ্যাকট্যান্ট যখন অর্ধেকটা হলো আর প্রোডাক্ট যখন অর্ধেকটা হয়ে গেছে, তখন তার ইকুইলিব্রিয়াম এসে এই ক্ষেত্রে, ফলে ফাইনাল যে কনসেন্ট্রেশন একই থাকলো। কিন্তু এখানে যতটা রিঅ্যাকট্যান্ট রিঅ্যাকশন করেছে সবটা করেনি, আর না এটা আলাদা রিঅ্যাকশনের জন্য মনে করো, দিস ইজ ফর আলাদা ডিফারেন্ট রিঅ্যাকশন। এটা মনে করো যে এ টু বি হলো, এখানে মনে করো এ এর কনসেন্ট্রেশন, এটা হচ্ছে এর কনসেন্ট্রেশন কমছে আর বি এরটা বেড়ে গেছে, কিন্তু ইকুইলিব্রিয়ামে এবার রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম হয়েছে, আর এদের কোনো এই যে বি এর কনসেন্ট্রেশন আর ফার্দার চেঞ্জ হচ্ছে না, এর কনসেন্ট্রেশনও ফার্দার চেঞ্জ হচ্ছে না, দুজনাই এরা এবার একই থাকছে। হ্যাঁ, কিন্তু এরা ইকুইলিব্রিয়াম, কিন্তু এই মুহূর্তে এ আর বি এর কনসেন্ট্রেশন কিন্তু ইকুয়াল নয়, যেমন এখানে দুজনে ইকুয়াল হয়ে গেছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবে। আর ফাইনালি ইকুইলিব্রিয়াম ক্যান বি রিচ ফ্রম বোথ এন্ড। ইকুইলিব্রিয়াম দুই দিক থেকেই পৌঁছানো যায়। ইকুইলিব্রিয়াম ফাইনাল পয়েন্ট কি না, ইকুইলিব্রিয়াম ক্যান বি রিচ ফ্রম বোথ এন্ড। কত নম্বর? 4 নম্বর 5 নম্বর পয়েন্ট দেখো। সো ইকুইলিব্রিয়াম মে বি অ্যাটেন্ড ফ্রম আইদার সাইড। Equilibrium may be attained from either side। দুদিক থেকে ইকুইলিব্রিয়ামে আসা যায়, তোমাদের আমি দেখাচ্ছি দেখো। সো আমি এই দুটো পয়েন্ট, এই তিনটে পয়েন্ট মুছে দিতে চাইছি যদি আপত্তি না থাকে। বলো। স্যার ওই সেকেন্ড গ্রাফটার ক্ষেত্রে কি ওই কনসেন্ট্রেশনটা দুটোর ক্ষেত্রে ইকুয়াল থাকছে না, বাট মানে একই হারে ডিক্রিজ আর ইনক্রিজ? হ্যাঁ, একই হারে ডিক্রিজ। এবার দেখো তার মানে কি, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে শুরুতে কোনো প্রোডাক্ট ছিল না, পুরোটাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন উইথ টাইম কমতে কমতে একটা জায়গায় এলো, এদিকে প্রোডাক্ট আস্তে আস্তে বাড়তে বাড়তে এবারে এমন জায়গায় হলো যখন এই, তার মানে কি এই ইকুইলিব্রিয়ামটা তৈরি হয়েছে যখন অর্ধেকটা রিঅ্যাকট্যান্ট অর্ধেকটা প্রোডাক্ট তৈরি হয়েছে, তার মানে অর্ধেকটা রিঅ্যাকট্যান্ট নষ্ট হয়ে গেছে, ডিকম্পোজ করে তারপর ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে। এখানে মনে করো যে এখানে এইটা যখন দুভাগ
মনে করো টোটাল 3 ভাগ, তার মধ্যে 1 ভাগ যখন দেখো টোটাল আমি 3টে ভাগে ভাগ করছি এটাকে 1, হ্যাঁ দেখো এই 2, এই হচ্ছে 3, দেখো তার মানে দেখো এ 3 ভাগ, দেখো এটা 3, 1 2 3, তার মানে এ 3 ভাগের মধ্যে 1 ভাগ ডিকম্পোজ করেছে, দেখো 1 ভাগ ডিকম্পোজ করেছে, করার পরে ইকোসিস্টেমটা দেখো এ 1 ভাগ তৈরি হয়েছে, তার মানে এর 1 ডিকম্পোজ করেছে, 1 তৈরি হয়েছে, তারপরে দেখো এ এখন 2 তে গিয়েছে, এ 1 এ আছে, এরপরে আর দুজনের কনসেন্ট্রেশন এইবারে ইকুইলিব্রিয়াম এসে, তার মানে যখন ইকুইলিব্রিয়াম এসেছে তখন এর 3 ভাগের 1 ভাগ ডিকম্পোজ করেছে, 1 ভাগ প্রোডাক্ট তৈরি হয়েছে, আর কিন্তু হবে না, তার মানে 2/3 এ থাকবে এদিকে, আর এ পরিমাণ 1/3 পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়েছে, তাদের মধ্যে ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে। বুঝতে পারলে এবার কথাটা? তার মানে ইকুইলিব্রিয়ামের পরে গিয়ে এই দিকে চেঞ্জ হচ্ছে, কিন্তু এই জায়গার পর থেকে এই জায়গায় তুমি সব সময় সব জায়গাগুলোতেই 2/3 এ থাকবে, 1/3 বি থাকবে, আর চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার দেখো লাস্ট যেটা বললাম যে ইকুইলিব্রিয়াম ক্যান বি রিচড ফ্রম বোথ এন্ড, এসব জিনিসগুলো বেসিক জিনিস। স্যার 5 নম্বর পয়েন্টে কি লিখেছেন একবার একটু বলুন। ইকুইলিব্রিয়াম মে বি অ্যাটেইনড ফ্রম আইদার সাইড, মানে দেখো এই রিঅ্যাকশনটা দেখো N2 প্লাস 3H2 থেকে 2NH3, এই ইকুইলিব্রিয়ামটা আমি কিভাবে লিখবো এবার দেখো আরো ভালো করে বুঝে যাবে সব। দেখো এই ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দেখলেই তুমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। দেখো বলো N2 হচ্ছে এখানে রিঅ্যাকট্যান্ট, তার মানে N2 এক মলিকুল আছে এখানে N2, N2 হচ্ছে কি তোমার রিঅ্যাকট্যান্ট, আর একটু উপরে নিই কেননা N2 1 আর H2 হচ্ছে 3, এই যে 3 দেখো এটা 1, এটা হচ্ছে 2, এই জায়গাটা হচ্ছে 2 পয়েন্ট, এটা 3। তো দেখো হাইড্রোজেন আস্তে আস্তে কমছে, হাইড্রোজেনের পরিমাণ কি হচ্ছে কমছে, হাইড্রোজেন কমতে কমতে এই জায়গায় চলে এলো। আর দেখো এদিকে নাইট্রোজেন একে আছে আর কি, নাইট্রোজেনের পরিমাণও আস্তে আস্তে কমতে কমতে এই চলে এলো, এটা দেখো। এবারে এদিকে হাইড্রোজেন অ্যামোনিয়া প্রথমে কিচ্ছু ছিল না, কিন্তু ফাইনালি তৈরি হলো 2 ভলিউমের দিকে। দেখো এই জায়গাটায় আমি দেখি তোমাকে, দাঁড়াও এটা 3 ভাগই থাকছে আর কি, এরকম ভাবে থাকবে এই, আর এখান থেকে অ্যামোনিয়া তৈরি হলো 2, এই তার মানে ঠিক এই পয়েন্ট থেকে দেখো এই পয়েন্ট থেকে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। বুঝতে পেরেছো? দেখো আমার কথা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে কি দিস ইজ নাইট্রোজেন, দিস ইজ অ্যামোনিয়া and this is হাইড্রোজেন। দেখো রিঅ্যাকশনের শুরুতে 3 ভাগ কি আছে হাইড্রোজেন আছে, আর 2 ভাগ মানে 1 ভাগ নাইট্রোজেন আছে, তাই নাইট্রোজেন রিঅ্যাকশন করছে, দেখো নাইট্রোজেনের কনসেন্ট্রেশন কমছে, এদিকে হাইড্রোজেনেরও কমছে, আর এ গিয়ে 2, তার মানে ফাইনাল রেশিওতে এটা যদি ইকুইলিব্রিয়াম হয়, ইকুইলিব্রিয়াম মিক্সচারে 1 ভাগ নাইট্রোজেন আছে, 1 ভাগ নাইট্রোজেন, 3 ভাগ হাইড্রোজেন আর 2 ভাগ অ্যামোনিয়া। বোঝা গেল? এবার এই রিঅ্যাকশনটা যদি আমি উল্টে লিখি, দেখো উল্টে লিখি কিভাবে লিখছি, 2NH3 থেকে N2 প্লাস 3H2, এটা যদি হয়, আমি যদি রিঅ্যাকশনটাকে উল্টো দিক থেকে লিখি তাহলে এখানেও ইকুইলিব্রিয়াম হবে। এখানে কি হবে না অ্যামোনিয়াটা ভাঙছে, দেখো এই হচ্ছে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া ভেঙে এই জায়গায় এলো, এটা অ্যামোনিয়া, আর এদিক থেকে নাইট্রোজেন তৈরি হচ্ছে, দেখো নাইট্রোজেন তৈরি হয়ে 1 ভাগ রেশিওতে থাকবে, আর এটা হাইড্রোজেন তৈরি হবে, দেখো হাইড্রোজেন তৈরি হয়ে এই, সো দিস ইজ হাইড্রোজেন, এই পয়েন্ট থেকে মনে করো যেখান থেকে গিয়ে প্যারালাল হচ্ছে সবগুলো, এই পয়েন্ট থেকে এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হিসেবে ধরবো, দিস পয়েন্ট। দেখো এটা হচ্ছে কি অ্যামোনিয়া, NH3, এটা নাইট্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। বুঝতে পেরেছো? দেখো তো দেখো বোঝা গেল? দেখো তার মানে কি রিঅ্যাকশনটা 2 দিক থেকে ইকুইলিব্রিয়াম হতে পারে। প্রথমে অ্যামোনিয়ার এটা হচ্ছে ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া। প্রথমে দেখো প্রথমে আমার কাছে কি ছিল, অ্যামোনিয়া ছিল, এই অ্যামোনিয়া আস্তে আস্তে এটা দেখো কমছে, কমতে কমতে ইকুইলিব্রিয়াম এসে এই রেশিওটা বজায় থাকবে। অ্যামোনিয়া দেখো টোটাল যদি আমি 3 ভাগ করি, এইটা হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ, 2 ভাগ অ্যামোনিয়ার পরিমাণ,
1 ভাগ নাইট্রোজেনের পরিমাণ, এটা 1 2 3 এইভাবে আমি বোঝাতে চেয়েছি। ঠিক আছে, বোঝা গেল? বলো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম কি না, ইকুইলিব্রিয়াম ইজ ডায়নামিক ইন নেচার, ইকুইলিব্রিয়াম রিভার্সিবল রিঅ্যাকশনেরই হয়, ইকুইলিব্রিয়াম দুই দিক থেকেই সম্ভব, আর ইকুইলিব্রিয়ামের পরে ইকুইলিব্রিয়ামে গিয়ে আর কোনো প্রোডাক্ট বা এর কোনো মেজারেবল চেঞ্জ হবে না, রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্টের আর চেঞ্জ হবে না। কিন্তু তার মানে এই নয় যে ইকুইলিব্রিয়ামে গিয়ে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর এর কনসেন্ট্রেশন সমান সমান হতে হবে, এমন কোনো মানে নেই। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কোনোদিনই 1-এর বেশি হতো না, তাই না? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি তাহলে 1-এর বেশি হতো? বলো, যদি প্রোডাক্ট এবং এ দুজনে যদি সমান সমান হয়ে যেত, রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট কনসেন্ট্রেশন যদি সমান হতো, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি সবসময় 1 হতো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুমি বলো কি ইকুইলিব্রিয়াম মানে কি? প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি 1 হয় না কখনো কখনো বেশি হয়? বলো। তাহলে প্রোডাক্টের পরিমাণ বেশি থাকতে পারে, রিঅ্যাকট্যান্টের পরিমাণ কম থাকতে পারে, এটা তো আমি জানি। তার মানে আমি বলতে চেয়েছি যে ইকুইলিব্রিয়ামের সময় দেখো দুজনে যদি ইকুয়াল নাও হয়, কিন্তু একটা জিনিস মানে মনে রাখতে হবে, হ্যাঁ, যে ইকুইলিব্রিয়ামে আসার পর থেকে এর কনসেন্ট্রেশন আর চেঞ্জ হবে না, এইভাবেই থাকবে, এইভাবেই থাকবে, কিন্তু এরা দুজনে সমান হবে না। হতেও পারে কোনো কোনো ক্ষেত্রে সমান হতে পারে, কিন্তু ইকুইলিব্রিয়ামে চলে এলে পরে তাদের কনসেন্ট্রেশন আর চেঞ্জ হবে না। এবার যে হারে ঠিক এর ডিকম্পোজ হবে, ঠিক সেই হারেই এ আবার ফিরে আসবে, ফলে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে। তাহলে অসুবিধা আছে বুঝতে? শবনম, না স্যার। বুঝতে পেরেছো তো? হুম। আচ্ছা, স্যার ওই গ্রাফটার নিচে লাইনটার নিচে কি লিখেছেন? ইকুইলিব্রিয়াম পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, ইকিউ পয়েন্ট, হ্যাঁ eq.pt, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, স্যার চলো এবার এগুলোকে রিভার্সিবল বলা যাবে না তো? কোনগুলোকে? এই ইকুইলিব্রিয়াম যেটা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, রিভার্সিবল। ইকুইলিব্রিয়াম রিভার্সিবল রিঅ্যাকশনারি ক্যারেক্টারিস্টিক্স, ওটাই তো বললাম। রিভার্সিবল রিঅ্যাকশনারি কেবল ইকুইলিব্রিয়াম আমরা আলোচনা করব। যদি একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম না হয়, তার মানে কি, এই দেখো এখানে এর মানে কি, এইটা সমান কেন হয়েছে? এইবারে দেখো এদিকে নয়, কিন্তু এখান থেকে তুমি দেখো ঠিক যে হারে, তার মানে এ ঠিক যে হারে এইটা তৈরি হচ্ছে, এ থেকে এই আসে, সেই জন্য তো কনস্ট্যান্ট থাকছে। মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন এখানে আগে নয়, কিন্তু দেখো এইটা সমান নয়, এইটা এখানে দেখো আস্তে আস্তে কমছে, এখানে কিন্তু এ কমছে আর এ আস্তে আস্তে বাড়ছে। তার মানে এদের দুজনে আর এ নেই, কনস্ট্যান্ট নেই। প্রথমে দেখো ইনিশিয়ালি এ বেশি ছিল, এর পরিমাণ কিন্তু কমতে 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 একটা জায়গায় এসে ফিক্সড হলো। হ্যাঁ, আবার দেখো এখানে বি প্রথমে কিচ্ছুই ছিল না, বি এর পরিমাণ বাড়ছে, এই সময়ে বর্ধিত, এই সময়ে বর্ধমান, আর এই সময়ে হ্রাসমান, কিন্তু এই জায়গাটা গিয়ে দেখো বি কনস্ট্যান্ট হয়ে গেল, বি এর কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট হয়ে গেল, এর কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট হয়ে গেল। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে এখান থেকে এটা ক্রম হ্রাসমান, ক্রমবর্ধমান, কিন্তু এই জায়গায় গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে কি, ঠিক যে হারে এ বি হবে, ঠিক সেই হারেই বি এ হবে এখানে গিয়ে, তার আগে পর্যন্ত নয়। ওই জন্য এই পয়েন্টটাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলছি। এখানে দেখো আস্তে আস্তে কমছে, কমে এখানে এসে গিয়ে প্যারালাল হয়ে গেল, এটা আস্তে আস্তে বাড়ছে, বাড়তে গিয়ে বাড়ছিল এরকম ভাবে, হঠাৎ করে দেখো এবার সমান লাইন হয়ে গেছে। তার মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, 3টে পয়েন্ট দেওয়া আছে, মনে করো এই একটা এরকম করে দেওয়া আছে, তুমি বলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা, এ বি সি ডি এরকম দিল। ঠিক আছে, দেখো ঠিক হয়েছে? এই কথা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কথা না বললে হ্যাঁ, কিন্তু স্যার। ভালো লাগে না। এবার চলো ল অফ মাস অ্যাকশন দেখবো আমরা। ল অফ মাস অ্যাকশন, এটা লেখা হয়ে গেলে বলো ল অফ মাস অ্যাকশন। এখন কেপিকেসি কোনো প্রমাণ কিচ্ছু করবো না, কেপিকেসি তোমরা সবাই জানো, সম্পর্কগুলো শুধু বলে দেবো। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার। সবদিন সমান এনার্জি থাকে না, আজকে একটু শরীরটা খারাপ লাগছে, তাই আমি খুব স্লো পড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো এবার ল অফ মাস অ্যাকশন, কি বলেছে বলো তো, আমাকে বলে দাও তো এটা।
according to law of mass action, the rate of a chemical reaction is directly proportional to the active mass. তাই তো? তাহলে rate of a chemical reaction is directly proportional to the active mass of active mass. হ্যাঁ, মানে rate directly proportional to the active mass of the reactant. হ্যাঁ, active mass of the reactant. তাহলে rate of a chemical reaction is directly proportional to the মানে active mass of the reactant at constant experimental condition. এটুকু জানলেই হবে। এবার at constant experimental condition, তার মানে একটা রিঅ্যাকশনের কোন রিঅ্যাকশনের রেট, হ্যাঁ, কোন রিঅ্যাকশনের রেট সবসময় তার অ্যাক্টিভ মাসের সঙ্গে মানে রিঅ্যাকটেন্ট গুলোর অ্যাক্টিভ মাসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এটা দেখো অ্যাক্টিভ মাস গুলো কার জন্য কি, ফর পিওর লিকুইড এন্ড সলিড অ্যাক্টিভ মাস কি বলতো, ইজ ইউনিটি মানে এক। তাহলে পিওর সলিড পিওর লিকুইড হলে তাদের অ্যাক্টিভ মাস সবসময় এক ধরবো। দুই হচ্ছে দেখো যারা সলিউশনে আছে, সাবস্টেন্স ইন সলিউশন active mass is taken, active mass is taken as their molar concentration. স্যার এগুলো কি কন্ডিশন? না মানে তুমি দেখো পিওর লিকুইড হলে তার অ্যাক্টিভ মাস কত, এক হবে। পিওর লিকুইড পিওর সলিড, সাবস্টেন্স ইন সলিউশনে থাকলে তার মোলার কনসেন্ট্রেশনটাকে নেব, সেটা তার অ্যাক্টিভ মাস হবে। যদি গ্যাস হয়, প্রোডাক্টটা যদি মানে রিঅ্যাকট্যান্ট গুলো যদি গ্যাসিয়াস হয়, ফর গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট বলো তো কি হবে, ফর গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট অ্যাক্টিভ মাস কি, partial pressure. Yes. Partial pressure. তাহলে এই জিনিসগুলো একটু অবশ্যই তোমাদের জানতে হবে, মানে মনে রাখতেই হবে। আর ইনফ্যাক্ট তোমরা জানো এটা যে অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন, কোন রিঅ্যাকশন যদি আমি পিওর লিকুইড থাকে পিওর সলিড থাকে তার ক্ষেত্রে অ্যাক্টিভ মাস 1 হবে, সলিউশনে থাকলে তাকে মোলার কনসেন্ট্রেশন নেব, আর গ্যাসিয়াস হলে পার্শিয়াল প্রেসার নেব। এবার একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো আমরা একটা রিঅ্যাকশন লিখছি, মনে করো যে রিঅ্যাকশনটা কি AA প্লাস BB থেকে CC প্লাস DD। দেখো এটা সিম্পলেস্ট রিঅ্যাকশন। এটা এর ক্ষেত্রে যদি আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন ধরি, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট R ফর রেট, F ফর ফরওয়ার্ড। এটা যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেখো, K হচ্ছে এর ইকুইলিব্রিয়াম যদি কনস্ট্যান্ট ধরি, K ফরওয়ার্ড ইনটু দেখো A টু দি পাওয়ার A, এই যে অ্যাক্টিভ মাস এখানে এদের অ্যাক্টিভ মাস হচ্ছে A কে দেখো, আর B এর অ্যাক্টিভ মাস হচ্ছে B। সো দিস ইজ হট কনসেন্ট্রেশন, এদের অ্যাক্টিভ মাস ধরা হচ্ছে। মনে করো এটা সলিউশন হচ্ছে, কনসেন্ট্রেশন নিচ্ছি তাদের, আর এটা তো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা পাওয়ারে যায় সব সময়, তাহলে এদের কনসেন্ট্রেশন ধরা হয়েছে। আমি যদি গ্যাস হতো তাহলে এটা পার্শিয়াল প্রেসার অফ A ধরতাম, এখানে কনসেন্ট্রেশনটাকে নেওয়া হয়েছে। সো কনসেন্ট্রেশন ইজ টেকেন অ্যাজ দেয়ার অ্যাক্টিভ মাস। তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন R ব্যাকওয়ার্ড, দেখো K ব্যাকওয়ার্ড ইনটু C টু দি পাওয়ার C ইনটু D টু দি পাওয়ার D। কনসেন্ট্রেশন দেখো এখানে কনসেন্ট্রেশন নেওয়া হয়েছে। যদি অ্যাকুয়াস মিডিয়ামে রিঅ্যাকশন হয় বা সলিউশন ফেজে রিঅ্যাকশন হয়, আমরা অ্যাক্টিভ মাস হিসেবে তাদের কনসেন্ট্রেশনটাকে নেব। যদি গ্যাসিয়াস হতো আমরা কি পার্শিয়াল প্রেসার নিতাম, পার্শিয়াল প্রেসার টু দি পাওয়ার A। এটা হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট মানে সহগ, এগুলো সবসময় পাওয়ারে যাবে, তোমরা জানো। এবারে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হয় বলো, অ্যাট ইকুইলিব্রিয়াম তোমরা সবাই জানো যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়। তাহলে দেখো এই দুটো ইকুয়াল হবে, এই দুটোকে ইকুয়াল করে দাও, ইকুয়াল করে দিলে দেখো KF
kf into a to the power a into b to the power b is equal to kb into c to the power c d। এবার দেখো kf by kb যদি বার করো তাহলে kf ওটা সেকেন্ড লাইনে ওটা কেবি লিখবো তো? কোনটা সরি হ্যাঁ কেবি এই তো এখানে তাই লিখেছি দেখো kf by kb যদি তুমি বার করো এটা হবে দেখো c to the power c into d to the power d by a to the power a। এই যে দেখো তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড কেই বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে দেখো কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড। এটা একটা কোশ্চেন পড়েছিল, হ্যাঁ, কোন একটা রিঅ্যাকশন দেওয়া আছে, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে, ফরওয়ার্ড রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে, বলেছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের বার করো, বা ফরওয়ার্ড আর কে ব্যাকওয়ার্ড কে ফরওয়ার্ড দেওয়া আছে, ডিপিবি তেই কোশ্চেনটা আছে। হ্যাঁ, এখানে ডিপিবি তে দেখো কোন একটা রিঅ্যাকশনে দেওয়া আছে, এখানে ডিপিবি তে এই কোশ্চেনটা আমি দিয়েছি মনে পড়ছে যে equilibrium constant and the reaction is at the constant of the reaction backward। তো দেখো আমি আর খুঁজে বার করার চেষ্টা করছি না, এটুকু তোমাদের বললাম যে ফরওয়ার্ড রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে যদি তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া থাকে তাহলে কে ইকুইলিব্রিয়াম বার করতে গেলে কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এটা মাথায় রাখবো। এবার আমাদের কাছে কি ইকুইলিব্রিয়াম কত ধরনের হয় এবার সেটা দেখবো। কি ইকুইলিব্রিয়াম আমরা জেনারেলি 3 ধরনের কেস নিয়ে আলোচনা করব। 3 ধরনের আমরা পাই, একটা হচ্ছে কেপি, একটা কেসি, আর একটা মোল ফ্র্যাকশন দিয়ে কেএক্স। চলো চট করে এটা লেখা হয়ে গেলে আমাকে জানাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে স্যার। আচ্ছা দেখো এখানে একটা কথা বলেছে, অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন, কোশ্চেন দিয়েছে কোশ্চেন নাম্বার 6 ডিপিপি। অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন দ্য রেট অফ এ রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু molarities of the reactant, normalities of the reactant, molalities of the reactant, mole fraction of the reactant, molar concentration। এটা কি মোলার, মোলার কনসেন্ট্রেশন মানে কি মোলারিটি হবে। হ্যাঁ, Polarity। তো এই কোশ্চেনটা কিন্তু মনে রাখবে। তার মানে কি অ্যাকর্ডিং, এখানে কোশ্চেন দেখো, বলো বলো, অ্যাকর্ডিং টু ল স্যার অফ, সলিউশন বললেই এটা মোলারিটি ধরবো নাকি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, সলিউশন মানে সাবস্টেন্স ইন সলিউশন হলে এখানে দেখো অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন দ্য রেট অফ এ রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মোলারিটিস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। নরমালিটিস বলেছে, মোলালিটি, মোলালিটি নয়, হ্যাঁ, মোল ফ্র্যাকশনও নয়, তাহলে কি হবে মোলারিটি হবে। ঠিক আছে তো বন্ধু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে কোশ্চেনের কথা বলছিলাম এটা দেখো, এই কোশ্চেন নাম্বার ডিপিপি তে 10, কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে দেখো, the equilibrium constant for a reaction is 100 if the rate constant of the forward reaction is 10 to the power 5, the rate constant of the backward reaction কত হবে? কথা বুঝতে পেরেছো? দেখো কি বলেছে, দেখো কে ইকুইলিব্রিয়াম কেসি দেওয়া আছে, দেখো কেসি দেওয়া আছে, কেসি কত, কেসি is 100, হ্যাঁ, কে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট অফ দ্য ফরওয়ার্ড, কে ফরওয়ার্ড দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5, তাহলে বলছে কে ব্যাকওয়ার্ড কত বলো দেখি, বলো। তাহলে দেখো কে ব্যাকওয়ার্ড মানে কি হবে, কে সি ইজ ইকুয়াল টু কে ফরওয়ার্ড বাই কে কেসি, তাহলে 10 টু দি পাওয়ার 5 বাই 100 কত হবে? 10 কিউব। 10 টু দি পাওয়ার 3, হ্যাঁ 10 টু দি পাওয়ার 3। কোশ্চেন নাম্বার 10, এই কোশ্চেন ডিপিপি তে কোশ্চেন নাম্বার 10 লিখে রাখো, পরে দেখবে। সো এটা জানাটাও খুব জরুরি। হ্যাঁ, কি বলছো? কেসি বলতে সি মানে কনসেন্ট্রেশন, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন আমরা সি হিসেবে নেব। চলো সেইটাই এবার লিখে দিচ্ছি দেখো। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 3 ধরনের হতে পারে। ইকুইলিব্রিয়াম কেসি তুমি জানো না বন্ধু? কে তোমার নাম কি? বলো তোমার নাম কি? সায়ন্তন। তুমি ইকুইলিব্রিয়াম পড়োনি? কেসি কেপি, কেপি কেসি
হ্যাঁ স্যার পড়েছি বুঝতে পেরেছি। সারা রাত তুমি রামায়ণ পড়েছো, এখন বলছো নবায়ন রামের পিসি। নবায়ন রামায়ণ, হ্যাঁ দেখো কেসি হতে পারে, কে পি হতে পারে, আর কে এক্স হতে পারে। যখন আমরা মোল ফ্র্যাকশন নেব, কে এক্স দেখো তো ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন, in terms of partial pressure, এটা in terms of concentration, in terms of concentration মানে মোলার কনসেন্ট্রেশন। হ্যাঁ, তাহলে এরকম দেখো, এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি আমি এখানে যেমন সব কনসেন্ট্রেশন নিয়েছি, তাহলে এটাকে কি বলবো? কেসি বলবো। যদি সব পার্শিয়াল প্রেশার নিতাম তাহলে ওটাকে বলতাম কেপি। যদি মোল ফ্র্যাকশন নিয়ে করতাম তাহলে বলা হতো কে এক্স। তাহলে নিশ্চয়ই তোমরা কেপি কেসি সব জানো তো? বলো, কেপি কেসি জানো? এই কথা বলো। স্যার কে এক্সটা কি সেই মোল ফ্র্যাকশন মানে হ্যাঁ ওই হ্যাঁ, মোল ফ্র্যাকশন দিয়ে। যারা জানো না তারা বই পড়ে নিও। হ্যাঁ বলো, কেপি কেসি জানো তো? কেসিটা এটা ইন টার্মস অফ কনসেন্ট্রেশন লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট্রেশন, CON C to the power n, হ্যাঁ কনসেন্ট্রেশন। ঠিক আছে, হ্যাঁ স্যার। কি টায়ার্ড হয়ে গেছো? না না স্যার, টায়ার্ড হব না। কেন, তুমি কি এনার্জি বুস্ট খাও নাকি কিছু? মানে রেড বুল? হরলিক্স খাই। এনার্জি ড্রিঙ্ক। ওম্যান হরলিক্স, তাই তো? না স্যার, ওম্যান নরমাল। মানে মেন হরলিক্স খাও? না, নরমাল হরলিক্স খাই। না না, ঠিক আছে, খাও খাও, কোনো অসুবিধা নেই, সেটা তো হবেই। হ্যাঁ দেখো, তুই যেটা খাও, ওম্যান হরলিক্স তো ভালো, হ্যাঁ মেয়েদের শক্তি দেবে। দেখো, ওটা তো স্যার ওই হাড় ভেঙে গেলে খেয়ে নে। তুমি ট্রাই করতে পারো হাড় হাড়ে ভেঙে গেলে। হ্যাঁ হাড়ে ক্যালসিয়াম ডিপোজিটের জন্য। সায়ন্তন, তুই একদম। মাদার্স হরলিক্স খাস, বুঝলি তো? ক্যালসিয়ামও পাবি, সবকিছু আচ্ছা প্রোটিনও ঠিক আছে, পাবি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি পাঠিয়ে দেবো কিছু পরিমাণ ক্যালসিয়াম। হ্যাঁ চপ। দেখো এবারে কেপি এর সাথে কেসি সম্পর্ক কি বলো? কেপি, হ্যাঁ কেপি সমান সমান কেসি ইন্টু RT টু দি পাওয়ার, বলো কি হবে? ডেল এন। হ্যাঁ, কেপি কেসি সম্পর্কগুলো আমরা জেনে নিচ্ছি, দেখো এক। আর কেপি এর সাথে কেএক্স এর সম্পর্ক কি? কেপি সমান সমান কেপি ইজ ইকুয়াল টু কেএক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে কি? হ্যাঁ, ডিফারেন্স ইন নাম্বার অফ মোল। হ্যাঁ দেখো, মনে করো এই রিঅ্যাকশনটা আমি এটাই নিচ্ছি, এ প্লাস বিবি থেকে, হ্যাঁ এ বি মানে সিসি প্লাস ডিডি। এখানে দেখো নাম্বার অফ মোল, এদের এইগুলো ইন্ডিকেট করছে নাম্বার অফ মোল। সো ডেল এন ইজ ইকুয়াল টু সি প্লাস ডি মাইনাস A plus B. So it is number of mole. So change in number of moles. So number of moles of product minus number of mole of reactant. Number of moles of product minus number of moles of reactant. দেখো কোনো ক্ষেত্রে একটু ইন্টারেস্ট কম লাগে তোমার মনে হয়, কিন্তু আলটিমেটলি আমি প্রত্যেক দিনই যে জিনিসগুলো পড়াবো সেগুলো ডিপিপি, তোমরা তো জানোই যে সেগুলো ডিপিপি তে পাবে। স্যার যা কিছু পড়াবো সবকিছু কোশ্চেন ওরিয়েন্টেড। হ্যাঁ, আমি কিন্তু কোশ্চেন না করালেও সেটাও কোশ্চেন। একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। কিছু তো পাঠালো না স্যার, ক্লাসে আছে কিছু পাঠায়নি। আর ওই স্যার অ্যান্টনি কন্টেরার নামটা ওখানে ওনার দেশে স্প্যানিশের ডিপার্টমেন্ট হবে আর কি, এ হবে, আমি এটা দিয়ে ভুল করেছিলাম। ওই স্যার আমি যেটা আপনাকে পাঠিয়েছি দেখুন মেলে। হ্যাঁ কোনটা বড় বড় হলুদ আছে? আমি শুধু দুটো হলুদ করে পাঠিয়েছি। আমি শুধু স্যার আপনাকে বলছি। আচ্ছা স্যার, আপনাকে আমি দুটোর দিকে দিচ্ছি, ক্লাসটা শেষ করে দিচ্ছি আপনার কাছে স্যার, ফোন করছি আপনাকে। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ চলো। সো দেখো
আমরা এটা বুঝে গেলাম যে ডেল এন মানে কি, এটা জেনে রাখো। সো পি মানে এখানে প্রেসার, টোটাল প্রেসার। সো কেপিকেসি সম্পর্কগুলো তোমরা কিন্তু বই থেকে পড়ে নেবে। এবার আমরা এখান থেকে কিছু প্রবলেম করব, চলো। সো কেপিকেসি সম্পর্ক থেকে কিন্তু অনেক ধরনের প্রবলেম আসে এবং সেগুলো খুব ইজি। সো কেপিকেসি সম্পর্ক এখানে দেখো, আরেকটা জিনিস তোমরা খুব ভালো করে জানো যে, দেখো যে মোল পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু কি বলতো, পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্রাকশন ইনটু টোটাল প্রেসার। এটা একটা ইনফরমেশন, এগুলো এখানে কাজে লাগবে, যেটা ডাল্টনের সূত্র। সো পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্রাকশন ইনটু টোটাল প্রেসার, এটা কিন্তু থেকেই এই যে কেপিকেসি সম্পর্ক বার করতে কাজে লাগে। সো নেক্সট আমরা এখান থেকে কিছু প্রবলেম নিচ্ছি, চলো চট করে দেখে নিই কিছু প্রবলেম। দেখো এখানে একটা প্রবলেম দিয়েছে, ফর CO গ্যাস প্লাস হাফ O2 গ্যাসিয়াস থেকে CO2 গ্যাসিয়াস, বলেছে KP বাই KC ইজ অপশন এ RT, অপশন বি RT টু দি পাওয়ার মাইনাস হাফ, অপশন সি RT টু দি পাওয়ার -1, অপশন ডি RT টু দি পাওয়ার হাফ। দেখো দিস ইজ এ গুড কোশ্চেন। সো কেপিকেসি সম্পর্ক এখান থেকে বার করতে হবে। সো কেপিকেসি দেখো এখানে নাম্বার অফ ডেল এন বার করতে হবে তোমাকে সবার আগে। সো ডেল এন বার করলেই তুমি পেয়ে যাচ্ছ কেপি বাই কেসি। আমরা অলরেডি দেখেছি কেপি সমান সমান কেসি, তাহলে কেপি বাই কেসি ইজ ইকুয়াল টু RT টু দি পাওয়ার ডেল এন। দেখো এখানে সবই গ্যাস আর কি, তো এখানে দেখো ডেল এন 1 মাইনাস 1 প্লাস হাফ, তাহলে মাইনাস হাফ হবে। সো দিস শুড বি দ্য অ্যান্সার, ডেল এন ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। হ্যাঁ পূর্বারে ঠিক বলেছো। দেখো হ্যাঁ, সো একদম রাইট। নেক্সট আমরা দেখবো, দেখো আরেকটা কোশ্চেন নেওয়া যাক কেপিকেসি সম্পর্ক এখানে থেকে। দাঁড়াও, এই তো পেয়ে গেছি। দেখো কোশ্চেন দেখো, এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, অসুবিধা হলে আমাকে হ্যাঁ স্যার। দেখো এখানে বলেছে হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। মনে করো P4 এই রিঅ্যাকশন দেওয়া আছে, P4 সলিড প্লাস 5O2 গ্যাস। এখান থেকে দেওয়া আছে ইকুইলিব্রিয়ামে দেওয়া আছে P4O10 এটা সলিড, Kc is equal to 1 by O2 to the power 5। অপশন বি দেওয়া আছে Kc is equal to P4O10 by 5 into P4 into concentration of O2। অপশন সি দেওয়া আছে, দেখো Kc is equal to P4O10 by P4 into O2 to the power whole 5। আর অপশন ডি হচ্ছে Kc is equal to O2 to the power 5। So this is your question। দেখো এই রিঅ্যাকশনটার জন্য হ্যাঁ Kc বার করতে হবে। হ্যাঁ Kc, দেখো for this reaction you have to find out the Kc। শ্রেয়া সামন্ত, ফেরদৌসি ঠিকই বলেছো, সায়ন্তন জানা ভুল হলো, সায়ন্তন জানা ঠিক বলেনি, মৃন্ময় ঠিক বলেছে, মাহবুব 3 কি বলছে। দেখো এটা সলিড, সো পি দেখো পি সলিড আছে, পি সলিড, এটাও সলিড,
তাহলে তুমি যদি কেসি বার করো দেখো কনসেন্ট্রেশন 1, দেখো এটা তুমি যারা সি ভাবছো দেখো সি এমনি নরমাল কেসে দেখো সি বসিয়ে দাও সি, হ্যাঁ, কিন্তু তোমাকে মোস্ট অ্যাকিউরেট অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, দেখো এটা আমরা এমনি যদি কেসি লিখি তাহলে এটার কনসেন্ট্রেশন বাই এটা কনসেন্ট্রেশন O2 5 এটা একদম একরকম ঠিক আছে, কিন্তু এর ভ্যালু গুলো কি হবে, এটা 1 হবে। দেখো এটা 1, এটা 1, তাহলে আলটিমেটলি দেখো এইটা দাঁড়াচ্ছে 1, তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে দেখো অপশন এ। তোমাকে মোর অ্যাকিউরেট অ্যান্সারটা দেখতে হবে, এটা EIEEE তে পড়েছিল একবার। সো মোর, হ্যাঁ ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, অসুবিধা নেই। মোর অ্যাকিউরেট অ্যান্সারটা দেখতে হবে, তোমাকে দেখতে হবে দুটো অ্যান্সার মনে হচ্ছে আইডেন্টিক্যাল, কিন্তু তোমাকে দেখতে হবে দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। সো মোর অ্যাকিউরেটে সার্চ করো। তো আশা করি তোমাদের কেপিকেসি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। স্যার এটা একবার বলবেন? দেখো স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ বলে দিচ্ছি। দেখো এর দেখো তুমি এর কে ইকুইলিব্রিয়াম লিখতে হবে, এর কে এইটা সবাই বুঝতে পেরেছো আগে প্রবলেমটা কেপিকেসি? হ্যাঁ, জাস্ট স্যার। তোমরা আজকে দেখো পরীক্ষা দিলে বলে আমি বেশি জোর দিই না তো পড়তে বলতাম, কেপিকেসিটা পড়বে ভালো করে, আজকে ঘরে গিয়ে ভালো করে পড়বে। আমি জাস্ট যেগুলো প্রবলেম আসে সেগুলো করছি, তাড়াহুড়ো করছি না। হ্যাঁ, আজকে আমি খুব বেশি তোমাদের চাপ দেবো না, আমি নিজেও খুব বেশি পাচ্ছি না আর কি, মানে জোরে কথা বলতে গেলে আমার নাক আটকে যাচ্ছে, ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। দেখো মানে এটা যেমন হয়েছে এটাতে দেখো মন কথা হচ্ছে কেপিকেসি মানে কি, দেখো কেসি হিসেবে নিয়েছে এখানে, তাহলে এইটার কনসেন্ট্রেশন কেসি মানে কি এই প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, তাই না? এইটা দেখো কেসি মানে কি এই যে P4O10 এর কনসেন্ট্রেশন। এবার দেখো অ্যাকচুয়ালি কি আমরা মনে আছে বলেছিলাম ফর পিওর সলিড এন্ড পিওর লিকুইড, হ্যাঁ, the active mass is taken as 1. This is solid, this is solid, কথা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ তো এটা 1, এটা 1, এটা 1 হয়ে যাবে। এটা হলে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে না, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো হ্যাঁ স্যার দেবদূতি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে দিস ইজ মোর পিওর অ্যান্সার, মানে মোর অ্যাকিউরেট অ্যান্সার। তোমাকে দুটো অ্যান্সার এটাও ইগনোর করা যায় না, কিন্তু যেহেতু এর ভ্যালু গুলো 1 তোমাকে এইটাই দেখতে, মানে হয়তো ওইটাই ও জানতে চেয়েছে, যে কোশ্চেন করেছে সে এই উদ্দেশ্য নিয়ে কোশ্চেন করেছে, ও ল অফ মাস অ্যাকশনটাও জানি কিনা, বুঝতে পেরেছো? ওই জন্য মোর অ্যাকিউরেট অ্যান্সার দিস ওয়ান ইজ ক্লিয়ার। তোমাকে সবসময় বেশি অ্যাকিউরেট অ্যান্সারটা দিতে হবে। দেখো আপত্তি আছে? না স্যার। চলো এবার তাহলে আমরা আরো কিছু ইনফরমেশন এখান থেকে ইনফরমেশন দেখো ইউনিট কেপিকেসি এর ইউনিটটা যদি জানতে চাই তোমাদেরকে বলছি। হ্যাঁ, এবার দেখো আরেকটা কথা বলে দিই, দেখো কেপি সমান সমান আমরা দেখলাম কেসি টু দি পাওয়ার মানে কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন, যেখানে আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে কেলভিন স্কয়ার টেম্পারেচার ডেল এন, এটা মানে কি kx ইনটু পি টু দি পাওয়ার প্রেসার টু দি পাওয়ার ডেল এন। এখন দেখো if del n is equal to 0 then কি হবে kp is equal to kc। আমি ভালোবাসি তো দেওয়ার জন্য না পাগলা, আর কি দিতে বাল ছাড়া জিনিস দিতে অফটা মিউট কর, অফ কর রে, অফ কর। বাপরে বাপ, আগে 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 ডিনোট করো তো কে ওটা। আফতাব আফতাব সবাই পায় অফ কর রে। ওকে আমি বার করে দিচ্ছি ক্লাস থেকে। কখনো পাইনি, কিছু পাই না, জমানো করে দিন তাহলে পাবি, সব করিস কিছু দেয় না, এইভাবে তোমার জন্য আনা হয় তুই ওইটাই অফ কর ভাই, অফ কর। বিশাল পাবলিক ডিস্টারবেন্স। কোনো খেয়াল থাকে না যে হ্যাঁ ক্লাস করার সময়। তো দেখো এ পর্যন্ত ঠিক আছে তো? এবার দেখো ইউনিট, এই শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইউনিট অফ কেপি, দেখো কেপি ইউনিট যখন তুমি বিচার করবে তখন সেটা হবে এটিএম টু দি পাওয়ার ডেল এন। এটিএম টা কি? অ্যাটমসফিয়ারিক প্রেসার। হ্যাঁ, কত অ্যাটমসফিয়ার এটিএম, মানে কেপি ইউনিট কি? প্রেসার ইউনিটের ডেল এন, মানে এটা হচ্ছে তুমি যদি মনে করো যে নাম্বার অফ মোল চেঞ্জ যদি 1 হয় তাহলে এটিএম এ হবে, আর যদি নাম্বার অফ চেঞ্জ ইন মোল যদি 2 হয় তাহলে এটিএম এর স্কয়ার।
সো টেলেন এর তো কোনো ইউনিট অ্যাজ ইউজুয়াল থাকবে না। তা টেলেন এর ইউনিট কেন দরকার আমার? হ্যাঁ, চেঞ্জ ইন মোল, নাম্বার অফ মোল, এটা দেখো এটিএম মানে অ্যাটমসফিয়ারের স্কয়ার হতে পারে। সেটা যদি ডেলেন 1 হয় তাহলে অ্যাটমসফিয়ার মানে এটা কি হবে? ডেলেন 1 হলে শুধু 1 এটিএম, সেটা এটিএম ইউনিট হবে এরকম। তার মানে ইউনিট অফ কেপি মানে কি? ইউনিট অফ প্রেসার টু দি পাওয়ার ডেলেন। আবার দেখো ইউনিট অফ কেসি, কেসি হলে কনসেন্ট্রেশনের ইউনিট হবে। ইউনিট অফ কনসেন্ট্রেশন মানে কি? মোল পার লিটার, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ডেল এন, এটা। এবার kx এর কোনো ইউনিট থাকে না, kx ইজ ইউনিটলেস, kx ইউনিটলেস, যেহেতু মোল ফ্র্যাকশন ওপর নিচে কেটে যায় মোল মোল। দেখো এবারে যদি ডেলেন যদি 0 হয়, যদি ডেলেন 0 হয় তাহলে কারোর কোনো ইউনিট থাকে না। দেখো ইফ ডেলেন ইজ 0 kp kc and kx has no unit. If del n is 0, যদি নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট and নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট যদি সেম হয় তাহলে কোনো ইউনিট থাকে না kp kc kx এর। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এ পর্যন্ত কারো আপত্তি আছে কোনো? বলো। না স্যার। এবার আমরা ফ্যাক্টরস এফেক্টিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখো। এবার আসল জায়গাতে আমরা আসি, ফ্যাক্টর এফেক্টিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। স্যার আপনি kx টা কি লিখেছেন? kx হচ্ছে কোন ইউনিটলেস, ইউনিটলেস, kx এর কোনো ইউনিট নেই, যেহেতু মোল ফ্র্যাকশন, উপরেও মোল ফ্র্যাকশন নিচেও মোল ফ্র্যাকশন, মোল মোল কেটে যাবে। হ্যাঁ, কোনো ইউনিট থাকে না kx এর। kx দেখো এগুলো সব বই থেকে আবার এগুলো পড়বে কিন্তু ঘরে আজকে বসে বসে, হ্যাঁ, যে এগুলো সেই 11 এ যেগুলো পড়েছিলে, হ্যাঁ, কেপি কেসি এগুলো কিভাবে এসেছে একটু পড়লেই দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আমি যদি করি আমার সময় নষ্ট হবে, হ্যাঁ, এখন ওগুলো সময় নেই। দেখো নেক্সট আমরা দেখবো এবার কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেগুলো ফ্যাক্টরস কন্ট্রোলিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ফ্যাক্টরস কন্ট্রোলিং, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দেখো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখবে। প্রথম লিখবো আমরা মোড অফ রিপ্রেজেন্টেশন। এক নম্বর কি? মোড অফ রিপ্রেজেন্টেশন। একটা রিঅ্যাকশনকে আমি কিভাবে লিখছি মনে রাখবে। দেখো এই রিঅ্যাকশনটা মনে করো যে N2 প্লাস 3H2, এখান থেকে কি হয়েছে 2NH3। এটার যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখানে মনে করো K ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু K হয়, মনে করো এটার K ইকুইলিব্রিয়াম K, তাহলে দেখো এই রিঅ্যাকশনটা যদি আমি উল্টো দিকে লিখি, যদি উল্টো করে লিখে দিই, দেখো 2NH3 থেকে হ্যাঁ N2 প্লাস 3H2, তাহলে এই রিঅ্যাকশনের K ইকুইলিব্রিয়াম কি হবে বলো তো? তাহলে K ড্যাশ ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু 1/K। দেখো তার মানে কোন একটা রিঅ্যাকশনের দেখো মোড অফ রিপ্রেজেন্টেশন, তুমি কিভাবে রিঅ্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছো তার উপর নির্ভর করছে। দেখো হ্যাঁ, তার মানে এখান থেকে একটা কথা আমাদের লিখতে হবে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট of a forward reaction and that of its backward reaction are reciprocal to each other. দেখো so equilibrium constant, দেখো K equilibrium for a forward reaction and that of a backward reaction are reciprocal to each other. আমার কথা বুঝতে পেরেছো? দেখো এই রিঅ্যাকশনটা যদি কে হয় এর রেসিপ্রোকাল উল্টো দিকে রিঅ্যাকশন, দেখো এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। অবশ্যই আমরা এরকম করে দিতে হবে যেহেতু ইকুইলিব্রিয়াম বোঝাতে চাইছি। সো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে হয় তাহলে এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে কি হবে বলো? রেসিপ্রোকাল হবে। বুঝা গেছে বন্ধু? দেখো বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। দেখো বোঝা গেছে কিনা? হ্যাঁ দেখো স্যার।
2 নম্বর পয়েন্ট, তাহলে 1 নম্বর পয়েন্ট এটা লিখে নিও কিন্তু, হ্যাঁ 1 নম্বর পয়েন্ট কি মোড অফ রিপ্রেজেন্টেশনের উপর নির্ভর করছে। 2 নম্বর পয়েন্ট দেখো স্টয়চিওমেট্রিক রিপ্রেজেন্টেশন। 2 নম্বর পয়েন্ট কি স্টয়চিওমেট্রিক রিপ্রেজেন্টেশন। তার মানে স্টয়চিওমেট্রির উপরেও ডিপেন্ড করে। দেখো তুমি এই রিঅ্যাকশনটার কথাই আমি লিখছি N2 দিয়েই, মনে করো যে N2 প্লাস 3H2 থেকে এখানে কি হলো 2NH3, এর যদি ইকুইলিব্রিয়াম K ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু K হয়, তাহলে এর আমি লিখছি হাফ N2 প্লাস 3/2H2, এখানে কি 1NH3 তৈরি করলাম। এই রিঅ্যাকশনের K ইকুইলিব্রিয়াম K ড্যাশ ইকুইলিব্রিয়াম, এটা K ইকুইলিব্রিয়াম এটা K ড্যাশ, এটা কি হবে বলতো হাফ, যদি কোনটার মানে K/2 হ্যাঁ K টু দি পাওয়ার হাফ, হ্যাঁ K/2 নয় K টু দি পাওয়ার হাফ আর কি। মানে কোন একটা রিঅ্যাকশনকে দেখো আমি এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করেছি, হাফ দিয়ে। দেখো কি দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে সেই যে কোনো ফ্যাক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করি সেই ফ্যাক্টরটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মাথায় চলে যায়। এটা মানে কি রুট ওভার K। কথা বুঝতে পেরেছো? বোঝা গেল? তাহলে এখানে একটা লাইন লিখে নাও, এখানে যেমন একটা লাইন লিখলে এখানে লিখে নাও, হ্যাঁ if a reaction is multiplied by certain factor, if a reaction is multiplied, যে নোংরামি করেছে তার ফাইন হবে ক্লাসের শেষে আজকে। if a reaction is multiplied by certain factor, সে জানে না যে ক্লাস চলছে, এটা তাই না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হঠাৎ করে আনমিউট করে ফেলেছে। Such nuisance cannot be tolerated. Action will be taken. স্যার আমরাও থাকবো। একদম। If a reaction is multiplied by certain factor, then খুশি ধরে না। then this factor will be raised, will be raised to the, দেখো will be raised to the power of the K equilibrium value for finding for the case of new reaction. তার মানে কি বললাম, if a reaction is multiplied by certain factor, then হবে এটা, then this factor will be raised to the power of the equilibrium value for the case of new reaction. নতুন রিঅ্যাকশনের জন্য যেটা বার করব, তাহলে দেখো এখানে হাফ দিয়ে গুণ করেছি, তাহলে মাথায় হাফ উঠে যাবে। হ্যাঁ এই যে পুরনোটার নতুনটা যদি বার করতে চাইছি তার মাথায় উঠে যাবে। কথা বুঝতে পেরেছো তো? কথা বোঝা গেল? এখানে হ্যাঁ, 3/2 হয়ে যাবে। কি বলছো? H2 যদি বলে, H2 মানে বুঝলাম না। K ইকুইলিব্রিয়ামটা। হ্যাঁ ইকুইলিব্রিয়ামটা K ইকুইলিব্রিয়ামটা H2 এর ক্ষেত্রে বললে, H2 কেন বলবে? তাহলে হাফটা কিসের জন্য করছি? পুরো রিঅ্যাকশনটাকে আমি হাফ দিয়ে গুণ করেছি। এই রিঅ্যাকশনটাকে বোথ সাইডে কত দিয়ে গুণ করেছি? দেখো এটা হাফ হয়ে গেছে, 1/2 হয়ে গেছে, 3 ছিল 2 হয়ে গেছে, কি পুরো রিঅ্যাকশনটা আমি কত দিয়ে গুণ করেছি? ও হাফ দিয়ে, হ্যাঁ বুঝতে পেরেছি। পুরো রিঅ্যাকশনটাকে দেখতে হবে। হ্যাঁ if a reaction is multiplied by certain factor, কোন রিঅ্যাকশনকে কি ফ্যাক্টর দিয়ে গুণ করছি? দেখো এটাকে হাফ দিয়ে গুণ করেছি বলে দুইটা এক হয়ে গেছে। কথা বুঝতে পেরেছো বন্ধু? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ এবারে দেখো তাহলে দুটো ফ্যাক্টর হয়ে গেল, 3 নম্বর ফ্যাক্টর আমরা লিখবো। দেখো মানে এটা লেখা হয়ে গেলে আমাকে জানিয়ে আমি মুছে দেবো। স্যার ওটা কি ফর দ্য কেস অফ নিউ রিঅ্যাকশন? ফর দ্য কেস অফ নিউ রিঅ্যাকশন, মানে নতুন রিঅ্যাকশনের ফর দ্য কেস অফ K ইকুইলিব্রিয়াম, ফর দ্য কেস অফ তুমি এটাই লেখো না, তুমি বুঝতে পারলেই হবে। ফর দ্য কেস অফ নিউ রিঅ্যাকশন, নতুন যে রিঅ্যাকশনটা আমি এইটা নতুন রিঅ্যাকশন না, এটা পুরনো রিঅ্যাকশন, এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কি হবে? এর যে K ইকুইলিব্রিয়াম ভ্যালুটার ক্ষেত্রে
হ্যাঁ, এই পুরোনোটার কে ইকুইলিব্রিয়াম ভ্যালুর যে কে ইকুইলিব্রিয়াম আছে তার মাথায় ওই ফ্যাক্টরটা উঠে যাবে। বুঝতে পেরেছো? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সম্মুখ ধ্রুবকের মান বিপরীত বিক্রিয়ার সম্মুখের মান পরস্পর অনন্য, ওটাই তো স্যার? হ্যাঁ, এটা তো প্রথম কথা বলেছিলাম। ঠিক আছে, প্রথম কথা কি কে ইকুইলিব্রিয়াম অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড দ্যাট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর রেসিপ্রোকাল টু ইচ আদার। ওটা প্রথম মোড অফ রিপ্রেজেন্টেশন, কিভাবে আমি রিঅ্যাকশনটা রিপ্রেজেন্ট করছি, এটা কি ফরওয়ার্ড রিঅ্যাকশন নাকি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে স্যার। এটা হচ্ছে মোড অফ রিপ্রেজেন্টেশন, আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি। 2 নম্বর কি বললাম, স্টয়চিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, মানে স্টয়চিওমেট্রি দিয়ে, মানে এই যে এর আগে যেটা থাকে 3 আছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তাহলে স্টয়চিওমেট্রিক আমি কি আগে এখানে দেখো এটা 1 মোল 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে, এখানে কত 1 মোল তৈরি হয়েছে, তাহলে আমি যদি কোনো কিছু দিয়ে গুণ করি কোন একটা রিঅ্যাকশনকে, তাহলে ইকুইলিব্রিয়াম নতুন ক্ষেত্রে পুরনো যে ছিল তার মাথায় উঠে যাবে, তার পাওয়ারে উঠে যাবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ওকে। নেক্সট দেখো 3 নম্বর পয়েন্ট। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট লিখছি আমি। দেখো, if a reaction is obtained, দেখো 3 নম্বর পয়েন্ট, if a reaction is obtained by, if a reaction is obtained by, দেখো obtained by adding several steps, দেখো adding the step, হ্যাঁ, adding several steps। মনে করো একটা রিঅ্যাকশন পাওয়া গেছে, সেভারেল তোমাকে দেওয়া আছে এরকম a থেকে এখানে দেওয়া আছে k1 b দেওয়া আছে, আবার দেওয়া আছে b থেকে k2 দিয়ে c দেওয়া আছে, c থেকে দেখো k3 d দেওয়া আছে। তোমাকে আলটিমেটলি বলেছে কি a to d, k ইকুইলিব্রিয়াম ফর a to d, এই রিঅ্যাকশনের কি ইকুইলিব্রিয়াম বার করতে হবে। কথা বুঝতে পেরেছো? দেখো তাহলে এগুলো যোগ করে দাও, এই তিনটে রিঅ্যাকশন যোগ করলেই এটা পাওয়া যাবে। দেখো বি কেটে যাবে, হ্যাঁ সি কেটে যাবে, আলটিমেটলি কি দেওয়া আছে a to d। কথা বুঝতে পেরেছো? যদি কোনো একটা রিঅ্যাকশন আমি কতগুলো সেভারেল স্টেপ যোগ করে পাই, তাহলে আলটিমেটলি তাহলে কে ভ্যালুটা কি হবে বলো? তাহলে এদের ক্ষেত্রে দেখো কে ইকুইলিব্রিয়াম উইল বি মাল্টিপ্লাইড, দেখো সো কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু k1 সাম্য ধ্রুবকের মানের গুণফলের সমান তো স্যার? হ্যাঁ, খুব ভালো বাংলা বলছো তুমি। সো দেখো এরকম কেসে দেন দ্য প্রোডাক্ট অফ অল দ্য ভ্যালু অফ দ্য কে অফ ইন্ডিভিজুয়াল স্টেপ, তাহলে যদি কোনো, এটা কি বুঝতে পেরেছো, যদি কোনো ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুলো একটা রিঅ্যাকশনকে দিয়েছে যেটা অনেকগুলো স্টেপের যোগফল, when it is by adding we get the final, যেটা আমি চাইছি সেটা পেলে আমি এই সময় এই কেসে কি করব, একে অপরকে মানে প্রোডাক্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য all the individual k equilibrium value, তাহলে k1 into k2 into k3, so this is k equilibrium। বোঝা গেল? তাহলে তিনটে ফ্যাক্টর বললাম। এবার 4 নম্বর লেখো। চার নম্বর ফ্যাক্টর দেখো, জাস্ট উল্টোটা যদি সাবট্রাক্ট করি, হ্যাঁ দেখো in a reaction obtained, if the reaction is obtained by subtracting two, দেখো subtracting two reaction, যদি দুটো reaction কে একে অপর থেকে বিয়োগ করে, if a reaction is obtained by subtracting two reaction, then দেখো এরকম কেস, মনে করো a থেকে b দেওয়া আছে k1, এটা হলো b, আর b থেকে দেখো মানে c থেকে দেওয়া আছে d, এটা হচ্ছে k2, তাহলে তোমাকে আলটিমেটলি দিয়েছে কি a প্লাস, এই রিঅ্যাকশনটা চেয়েছে a প্লাস d থেকে চেয়েছে c প্লাস b, এইটার কে ইকুইলিব্রিয়াম ভ্যালু বার করতে হবে। সো হোয়াট ইজ দ্য কে ইকুইলিব্রিয়াম ভ্যালু?
এরকম কেস মনে করো যে দেখো এই দুটো রিয়াকশন দেওয়া আছে, আমি এই রিয়াকশনটা পেতে হবে, তাহলে এটা বিয়োগ করে দাও, দেখো এইটা থেকে এটা বিয়োগ করো, জাস্ট সাবট্রাক্ট দিস রিয়াকশন ফ্রম দিস রিয়াকশন, দেখো এ মাইনাস করলে দেখো এদিকে মাইনাস ডিটা এদিকে আসলে প্লাস হবে, এ প্লাস ডি, আর বি মাইনাসটা ওদিকে গেলে বি প্লাস সি হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই দুটো রিয়াকশনকে যদি আমরা এটা থেকে এটা সাবট্রাক্ট করি তখনই এটা পাবো। কথা বুঝতে পেরেছো? So K equilibrium will be given as K1 by K2. দেখো, is it clear? K1 by K2 কেন হলো? এটা যেমন আমরা যোগ সামেশন বোঝালে আমরা যখন যোগ করে পেয়েছি তখন একে অপরকে প্রোডাক্ট করেছি, যখন আমরা বিয়োগ করে পাবো তখন সেটাকে মানে ভাগ করতে হবে, এটা গুণ করেছি এটা ডিভাইড করতে হবে। সো তুমি যদি রিয়াকশনটা লেখো যেভাবে দেখো বিয়োগ করেছো, তাই সেটা বিয়োগ করার ক্ষেত্রে সেটা মানে এটা কি ভাগকে বলে কি ডিভিশন বলে নাকি ভাগকে কি বলে ইংলিশে? ডিভিশন। ডিভিশন। আমি সবকিছু ইংলিশ জানেন না, ম্যাথমেটিক্স। হ্যাঁ বলো বস। আচ্ছা, এই যে C2D যেটা লিখেছেন ওইটাকে আবার ঘুরিয়ে দিয়ে লিখে এমনি করে করা যায় না? ঘুরিয়ে দিলে 1/K2 হয়ে যাবে না? এটা ঘুরিয়ে দিলে কি হবে, তুমি যোগ করবে না, তাহলে দেখো ব্যাপারটা ও তোমার দারুণ বলেছো। দেখো ও বলছে এটা ঘুরিয়ে দিতে চাইছে, তাহলে D2 যদি C করতে চাই তাহলে এটা কি হবে বলো? K2 হবে না, এটা 1/K2, এটা কি হবে বলো? 1/K2। এবার দেখো এটা যোগ করছি, দেখো a to a plus d যোগ করো, তখন যোগ করলে k একটা, এটা K1 ই থাকবে আর 1/K2, তাহলে কি হচ্ছে আলটিমেটলি বলো? K1/K2 হচ্ছে না? হ্যাঁ স্যার। দেখো প্রণয় কিন্তু ভালো ক্লু দিয়েছে, আমাকে সাপোর্ট করলো প্রণয়। প্রণয় আমার সবথেকে কাছের মানুষ, মানে আমার সাথে প্রণয়ের খুব ভালো সম্পর্ক, মনের মানুষ। বাংলা সিনেমা আছে দেখবে প্রসেনজিতের মনের মানুষ। স্যার আমি? হ্যাঁ তুমি কে? মানে প্রণয় স্যারের কাছে অনুপ্রেরণা। তুমি কে? স্যার শুভ। তুমি কি আমাকে অ্যালকোহল দিতে পারবে সাপ্লাই? না স্যার ওটা প্রণয়, ওটা প্রণয় নাকি? তাহলে এইসব ব্যাপারে প্রণয় থাকে আমার কাছে, তোমরা কেউ বুঝবে না। আপনি তো অ্যালকোহল খান না স্যার, তাহলে আবার অ্যালকোহল দেওয়ার সময় কি? সবসময় কি খাওয়াটাই শেষ কথা? সাপ্লাই করাটাও তো ইম্পর্টেন্ট না? এই আড্ডাটা তো তোমাকে নিয়ে দিতে পারবো না, প্রণয়কে নিয়ে দিতে পারছি। খাই না খাই সেটা ইম্যাটেরিয়াল, মজা করার জন্য বললাম। হ্যাঁ স্যার প্রণয়কে ওই জন্য কাছে প্রণয়কে দুটো কথা বললে প্রণয় মাইন্ড করে না, কিন্তু এই যে শুভমকে নিয়ে যদি একটু অ্যালকোহলের কথা বলি শুভম মাইন্ড করে বসবে, তাই না? স্যার প্রণয় খুব ইনোসেন্ট, এই জন্য মাইন্ড করে না। খুব ভালো ছেলে প্রণয়, আমি তো প্রণয়কে খুব ভালোবাসি, মানে ইনফ্যাক্ট খুব ভালো ছেলে, খুবই শান্ত ছেলে। হ্যাঁ আপনি দেখতেই পাননি, কি করে বুঝলেন? ও স্যার স্যার বলে এমন ডাকে, ওই স্যার ডাক শুনে টিচাররা চুপ হয়ে যায়। ওর ভয়েসেই বোঝা যায় ও মানে কতটা কত হাম্বল ভয়েস, সুইট ভয়েস। সিরিয়াসলি আমরা ডাকবো দেখবেন, ওভাবে ওর মতো স্যার করে ভাবে ডাকবো দেখবেন। না 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 না, ডাক 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 হ্যাঁ এভাবে ডাকবো দেখবেন, এমন ভাবে ডাকে স্যার স্যার করে দেয়। প্রণাথের ট্রেনিং নে। বলছি শোনো না, ক্লাস 11 একটা ছেলে আছে রাইহান, ও স্যার স্যার, হ্যাঁ স্যার। ক্রিশ্চিয়ান নাকি? না না বাঙালি, একটু মডার্ন ভার্সন অফ মার্কনি কাপুরগুলোটা। হ্যাঁ চলো নেক্সট। হ্যাঁ টেম্পারেচার ডিপেন্ডেন্স। এবার দেখো আজ একটু লাইটার হয়ে গেছে, হ্যাঁ মানে মুডটা আমাদের খুব হালকা ভাবে হচ্ছে, বাট এভরিথিং ইজ ভেরি এফেক্টিভ। চলো আমরা কাজে যখন আসবো। নেক্সট দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার যেটা বলছি এটা থেকে কোশ্চেন পড়েছে নিটে। দেখো এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স। হ্যাঁ তাহলে আমরা চারটে ফ্যাক্টর অলরেডি দেখে ফেললাম। 5 নম্বর ফ্যাক্টরটা দেখো, চারটে হয়েছে তো ফ্যাক্টর। হ্যাঁ স্যার। দেখো টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। দেখো টেম্পারেচারের উপরে ইকুইলিব্রিয়াম কিভাবে ডিপেন্ড করে এটা জানতে গেলে আমাকে ভ্যান্ট অফ আইসোটোপটা জানতে হবে। দেখো জাস্ট মনে রাখবে ভ্যান্ট হফ, এমনি প্রুফ কিছু নেই,
আইসোকোর এটা কি না দেখো log K2 by K1 is equal to del H by 2.303 R into T2 minus T1 by T1 T2 তার মানে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা টেম্পারেচারের উপরে কিভাবে ডিপেন্ড করে আর কি হ্যাঁ মানে বিভিন্ন রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা কোশ্চেন এসেছে সো দেখো এইটা ভ্যান্ট অফ আইসোকোর এখানে আমরা তিনটে কেস হতে পারে ফর থার্মোনিউট্রাল রিঅ্যাকশন ইফ del H is equal to 0 মানে এনথালপি কনস্ট্যান্ট হ্যাঁ তাহলে কি ফর থার্মোনিউট্রাল রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো তুমি টেম্পারেচার চেঞ্জ করলেও K1 is equal to K2 তার মানে দেখো এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হবে না সো দেখো ইন কেস অফ থার্মোনিউট্রাল রিঅ্যাকশন the value of equilibrium constant does not vary with temperature so T1 T2 তেই so K equilibrium এরকম রিঅ্যাকশনের জন্য K equilibrium is not varied with temperature K equilibrium is not varied with temperature দেখো so next দেখো next আমরা 2 নম্বর কেস নিচ্ছি del H is equal to positive del H positive মানে কি রিঅ্যাকশন বলো তো এন্ডোথার্মিক রিঅ্যাকশন del H positive মানে কি এন্ডোথার্মিক রিঅ্যাকশন দেখো আসল ব্যাপারটা কি তুমি এখানে দেখো log দেখো K2 এটা যদি 0 হয়ে যায় পুরো সিস্টেমটা কি হবে বলো 0 হবে তো বলো আগে এটা যদি del H যদি 0 হয় তাহলে এই পুরো সিস্টেমের ভ্যালুটা 0 হবে এখন বলো log 1 এর ভ্যালু কত 0 তো হ্যাঁ স্যার log 1 তার মানে কি এইটা দেখো K2 বাই এইটা 0 হবে কখন log দেখো 1 হবে তাহলে K2 বাই K1 is equal to 1 তার মানে K1 is equal to K2 কথা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার তাহলে দেখো এখানে যদি এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয় তার মানে কি del H পজিটিভ তার মানে দেখো del H পজিটিভ মানে কি K2 greater than K1 তার মানে কি T1 টেম্পারেচারে K1 T1 টেম্পারেচারে K1 T2 টেম্পারেচারে K2 তার মানে আমরা কি বলবো এখানে বলো টেম্পারেচার বাড়ালে ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশন টেম্পারেচার বাড়ালে কি হবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু বাড়বে তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচারের উপর ডিপেন্ড করে দেখো সো ইফ টেম্পারেচার increases in case of endothermic reaction K equilibrium increases ক্লিয়ার হয়েছে দেখো বুঝতে পেরেছো এটার মানে কি দেখো এটার মানে হচ্ছে পজিটিভ হবে তার মানে কি log K2 greater than log K1 এর মানে এটাই এটা পজিটিভ হবে log K2 এই পোরশনটা পজিটিভ হবে কথা বুঝতে পেরেছো 3 নম্বর কেস দেখো if del H is equal to negative মানে কি রিঅ্যাকশন বলো তো এটা এক্সোথার্মিক তাহলে কি হবে বলো এখানে কি হবে টেম্পারেচার বাড়ালে কি ইকুইলিব্রিয়াম কমবে না বাড়বে বলো তার মানে K1 greater than K2 তার মানে কি ইকুইলিব্রিয়াম ভ্যালু কমে যাবে কি হবে বলো সো এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য if temperature increases K equilibrium value decreases দেখো বন্ধুরা বুঝতে পেরেছো কিনা এটা কি বোঝা গেছে সময়টা Sir, temperature increases. If temperature increases, K equilibrium value decrease করে দেখো K1 মোট কথা মনে রাখবে এখানে কি K2 টা হচ্ছে T2 টেম্পারেচারের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর K1 টা T1 টেম্পারেচারের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এবার নির্ভর করছে কি আমার del H ভ্যালু যদি 0 হয় তাহলে টেম্পারেচার বাড়ালে কমালে কোনো চেঞ্জ হবে না তাহলে টেম্পারেচারের উপর নির্ভর করে না এরকম রিঅ্যাকশনে del H যেখানে কনস্ট্যান্ট এনথালপি যেখানে কনস্ট্যান্ট সেখানে টেম্পারেচার বাড়ালে বা কমালে কি ইকুইলিব্রিয়াম ভ্যালুর প্রভাব থাকে না অর্থাৎ মানে
আমরা কি আলোচনা করছি যে মানে ফ্যাক্টরস কন্ট্রোলিং দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। টেম্পারেচারের কি ভূমিকা, তিনটে কেস বললাম। একটা হচ্ছে এনথালপি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টেম্পারেচার পরিবর্তন করলেও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হবে না। যদি ওটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়, এন্ডোথার্মিক রিঅ্যাকশন আমরা জানি যে রিঅ্যাকশন যেখানে হিট অ্যাবজর্ব হয়, তাহলে কি হবে বলো, টেম্পারেচার বাড়ালে কি ইকুইলিব্রিয়াম ভ্যালু বাড়বে। যদি ওটা এক্সোথার্মিক রিঅ্যাকশন হয় তাহলে কি হবে বলো। এই কোশ্চেন কিন্তু পরীক্ষা এসেছে নিটে, আমার কাছেই কোশ্চেন, তুমি ডিপিপি খুললেই কোশ্চেন পেয়ে যাবে। সো এইগুলো সব প্র্যাকটিস করো বাড়িতে, তারপর দেখবে অটোমেটিক্যালি তোমরা সবাই পারবে সবকিছু। কেন ভেরি ভেরি ইজি কোশ্চেন। এখানে কোশ্চেনটা আছে ডিপিপি তে, আমি দেখছি কত নম্বর কোশ্চেন। স্যার আইসো কোডটা কি? হ্যাঁ স্যার আইসো কোড, আইসোকোরিক মানে আইসোকোরিক সিস্টেম মানে ভলিউম কনস্ট্যান্ট থাকে যেখানে। হ্যাঁ, তো আইসোকোর, আইসোথার্ম মানে সেম টেম্পারেচারে যদি আমরা গ্রাফ আঁকি আর কি। হ্যাঁ, এখানে সেম ভলিউম কনস্ট্যান্ট রেখে রিঅ্যাকশন করা হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ মানে স্যার ওটা কি ভ্যারিড লিখে কনস্ট্যান্ট ভলিউমে। মানে আইসো ভলিউমেট্রিক প্রসেস। হ্যাঁ, আইসো ভলিউমেট্রিক প্রসেস। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট। ওটা কি ভ্যারিড লিখেছেন? হ্যাঁ, ভ্যারিড, VARIED নাকি VARR হবে? না স্যার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো এবার আমরা কিছু অঙ্ক করে আজকের মতো ছেড়ে দেবো। হ্যাঁ, কয়েকটা প্রবলেম করব, আজকে বেশি হলো না। আমি তো বলছিলাম তোমাদের আজ পড়াবো না। আর চলো, আমরাই জোর করলাম তাই তো। না আসলে এত কোশ্চেন তোমরা জিজ্ঞেস করেছো যে আর পরীক্ষাটা দিতে একটু দেরি হলো সবারই, আমারও একটু দেরি হয়ে গেল, তার জন্য আর জোর করলাম না। হ্যাঁ, সব দিন তো আর হয় না একই রকম, কি বলো? হ্যাঁ স্যার। কারা ব্যাটিং করছে? অস্ট্রেলিয়া ব্যাটিং করছে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে তো কোনো অসুবিধা নেই। তো ইন্ডিয়া টসে জিতে গেছে, বল করছে। এত কিছু জানি। এই নেক্সট দেখো, এবার চলো কয়েকটা কোশ্চেন করা যাক। লেখা হয়ে গেছে এটা? বলো দেখি। হ্যাঁ স্যার। আচ্ছা, চলো কতগুলো কোশ্চেন করে আজকের মতো আমরা বিদায় নেব। হ্যাঁ, চলো চট করে লিখে নাও পুরোটা। লেখা হয়ে গেলে বলবে, একটা ট্রিক শেখাবো এখান থেকে। হয়ে গেছে। সবার হয়েছে লেখা? হ্যাঁ স্যার হয়ে গেছে। বিজু পড়ছো তো? হ্যাঁ স্যার। চলো কোশ্চেন লেখো একটা। এবারে কোশ্চেন হলো যে এটা দেওয়া আছে, HI গ্যাসিয়াস থেকে হাফ H2 গ্যাস প্লাস হাফ I2 গ্যাস, এটা হয়েছে এর কি ইকুইলিব্রিয়াম দেওয়া আছে 8। তোমাকে জিজ্ঞেস করেছে যে H2 গ্যাস প্লাস I2 গ্যাস, এখান থেকে 2HI, হ্যাঁ এটাও গ্যাসিয়াস, বলেছে এর কি ইকুইলিব্রিয়াম কত। দেওয়া আছে 1/8, 1/16, 1/64 আর 16, এই চারটে অপশন দেওয়া আছে। বলো দেখি কি উত্তর হবে। এইটা বলেছে দেখো, এই রিঅ্যাকশন দেওয়া আছে, এই রিঅ্যাকশন দিয়ে এখান থেকে বলেছে এর কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে 8, তাহলে এটা জানতে চেয়েছে কত হবে। আকাশ নস্কর ঠিক করে বলো। হ্যাঁ, সায়ন্তন জানা ঠিক বলেছে, অর্কপ্রভু ঠিক বলেছে, মাহবুব ঠিক বলেছে, পূর্বালি ভুল হলো, সুমাইতা ঠিক আছে। চলো দেবদূতি হলো না। দেখো এখানে কি প্রথমত দেখো আমরা বলেছিলাম এটার ক্ষেত্রে কত, আমি আর দেখছি না, দেখো আর তো দেখছি না, এটা 8। তাহলে এই রিঅ্যাকশনটা প্রথমে দেখো এটা উল্টে দিয়েছে, এই রিঅ্যাকশনটা এটা উল্টে দিয়েছে। দেখো এইটা থেকে এটা আসতে গিয়ে কি কি করেছে, দেখো এটা I2 টাকে উল্টে দিয়েছে। তাহলে প্রথমে দেখো প্রথম ক্ষেত্রে উল্টে যাবে, 1/8 হলো, প্রথমে উল্টে গেল, উল্টে গিয়ে তারপর কত দিয়ে দেখো মাল্টিপ্লাই করেছে, এটা হাফ আছে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছে। দেখো এখানে উল্টে দিয়েছে বটে, কিন্তু হাফটাকে 2 দিয়ে গুণ করেছে, তাহলে এর পাওয়ারে 2 চলে যাবে, তাহলে 1/64 হবে।
কথা বুঝতে পেরেছো? দেখো কিভাবে করলাম, আরেকবার বলছি। এই, মিউট কর প্রণয় মিউট কর। দেখো কোনো একটু পাগলা টাইপের আছে, হ্যাঁ ওকে এতবার বলি মাথা ঠিক রাখতে পারে না। হ্যাঁ দেখো যে এটার ক্ষেত্রে 1 নম্বর দেখো কে ইকুইলিব্রিয়াম 8 আছে, তাহলে এটাকে আমি প্রথমে উল্টে দিয়েছি, I2 টাকে এদিকে নিয়ে এসেছি। দেখো এই যে I2 টাকে এদিকে নিয়ে এসেছি, তার মানে রিঅ্যাকশনটা উল্টে গেল। তাহলে প্রথমেই আমি 1 অনন্য করে নেবো, মানে রেসিপ্রোকাল করে নেবো। তারপর দেখো শুধু উল্টে তো দেইনি, প্লাস এটা হাফ আছে কিন্তু এটা ফুল আছে, তার মানে কি একে 2 দিয়ে গুণ করেছি, তাহলে একে পাওয়ারে 2 চলে যাবে। বুঝতে পেরেছো? দেখো তো বোঝা গেল কিনা, বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট দেখো আর একটা কোশ্চেন আসি আমরা। এবারে দেখো কোশ্চেনটা হলো যে এই রিঅ্যাকশনটা দিয়েছে N2 গ্যাস থেকে N2 প্লাস O2 গ্যাস, এখানে আছে 2NO গ্যাস। দেখো এটা হলো, এর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছে K1। আর দেখো দা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দ্য রিঅ্যাকশন 2NO, এটা দিয়েছে 2NO গ্যাস প্লাস O2 গ্যাস, এখান থেকে 2NO2 গ্যাস, এটার ক্ষেত্রে K2 বলা আছে ইকুইলিব্রিয়াম। কি জানতে চেয়েছে ওরা? এই রিঅ্যাকশনটার কি ইকুইলিব্রিয়াম বার করতে বলেছে। কোন রিঅ্যাকশনটা? given reaction is NO2 gaseous থেকে half N2 gaseous plus O2 gaseous, এই রিঅ্যাকশনের কি ইকুইলিব্রিয়াম বার করতে বলেছে। অপশন গুলো হচ্ছে 1/K1 K2, অপশন বি হচ্ছে 1/2 K1 K2, অপশন সি হচ্ছে 1/4 K1 K2, হ্যাঁ K2, অপশন ডি হচ্ছে অপশন ডি হলো 1/K1 into K2 to the power half। এই বলো দেখি। তাহলে এই একটাই কনসেপ্ট এখানে, এই রিঅ্যাকশন গুলো খুব ইজিলি করা যাবে। দেখো বলো, এই মাহবুব আছো? জাহিদুল ক্লাস করছে? মানে কি আজকে অনেক কমে গেছে দেখছি, মানে এনার্জি পাচ্ছে না হয়তো ক্লাসে। আচ্ছা দেখো কি হচ্ছে, আমাকে কি পেতে হবে? এই দেখলেন অ্যানসার দিলাম, অপশন ডি। হ্যাঁ দেখো দেওয়া আছে এটা, তাহলে দেখো আমাকে এইটা বার করতে হবে। তাহলে দেখো এই যে রিঅ্যাকশনটা NO2 কোন দিকে আছে, দেখো NO2 উল্টো দিকে আছে। দেখো এই আমার চেয়েছে এটা, কিন্তু এখানে আছে যেগুলো দেওয়া আছে উল্টো দিকে আছে, তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে NO2 টা উল্টো দিকে আছে। তাহলে প্রথমে অবশ্যই K2 নিচে পেতে দাও। দেখো আমি যেটা চাইছি কি, আমার মানে যেটা মানে রিঅ্যাকশন অফ ইন্টারেস্ট, NO2 এই দিকে আছে কিন্তু যেটা দেওয়া আছে উল্টো দিকে, তাহলে K2, তাহলে নিশ্চয়ই K2 টা রিভার্স হয়ে যাবে। দেখো রিভার্স অফ অনন্য হয়ে গেল 1/K2। এবারে দেখো এখানে NO2 কি আছে, এখানে NO2 1 আছে, কিন্তু এখানে NO2 দেখো, সো এখানে NO2 2 ছিল, এখানে 1 করেছি, তার মানে হাফ দিয়ে গুণ করেছি। এখানে দেখো 2 ছিল, এখানে 1 হয়ে গেল, তাহলে হাফ দিয়ে গুণ করেছি, তার মানে অবশ্যই এটা হাফ হয়ে গেল, তাহলে একটা পেয়ে গেলাম। এবার দেখো নেক্সট আমি আর কি আছে, দেখো NO, এখানে N2 কোন দিকে আছে, দেখো N2 এর এই দিকে আছে কিন্তু এখানে উল্টো দিকে আছে। দেখো N2 টা কোন দিকে, এখানে দেওয়া আছে এই দিকে কিন্তু আমার চাই ওই দিকে। শুধু তাই নয়, দেখো হাফ দিয়ে মাল্টিপ্লাই, এখানে N2 আছে, এখানে N2 আছে, এখানে হাফ N2, তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে বাট উল্টো দিকে। তার মানে আবারও দেখো K1 টা কিভাবে লিখবে, 1 প্রথমে উল্টো দিকে করে দিয়েছি K1, তার উপর আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 1/K1 into K2 to the power half। দেখো তো বুঝতে পেরেছো কিনা ট্রিক্সটা? বেশি এই করার দরকার নেই, তুমি দেখবে তাকাবে এই রিঅ্যাকশনের দিকে,
এই রিয়াকশনের দিকে তাকিয়ে তোমার কোনটা কোন দিকে আছে দেখো, NO2 আরেকবার বলে দিচ্ছি, দেখো NO2 কোন দিকে আছে, এর ওই দিকে আছে, কিন্তু এর এদিকে আছে, দেখো তাহলে কি প্রথমে উল্টে দিলাম K2 টাকে 1/K2 করে দিলাম, কিন্তু দেখো ওখানে 2 ছিল, এখানে 1 হয়ে গেছে, তার মানে কি আমি হাফ দিয়ে গুণ করেছি, হাফ দিয়ে গুণ করলে দেখো এটাকে হাফ দিয়ে গুণ করলে 1 হয়ে যায়, তাহলে 1/K2 টু দি পাওয়ার হাফ। এটা বুঝতে পেরেছো তো শবনম? হ্যাঁ স্যার সাহারা খান, ঈশিতা বুঝতে পারছো? শাহিন সুলতানা, দেখো রিঙ্কু বুঝতে পারছো? হ্যাঁ দেখো স্যার। শ্রেয়া ভৌমিক, শ্রেয়া বাগিশ, সায়নী বাগিশ, শ্রেয়া বলছি শ্রেয়া ভৌমিক তো নয়, শ্রেয়া সামন্ত আছো? হ্যাঁ স্যার। শ্রেয়া 5 ক্লাস করছো? সব নেট শেষ হয়ে যায়। দেখো তাহলে পরিষ্কার কথা এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, যেভাবে দেবে তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন N2 তোমার যেটা তোমার এক্সপেক্টেড রিয়াকশন, এটা এখানে দেখো এই দিকে আছে, এইদিকে চাই, এদিকে, তাহলে উল্টো দিকে চাই, কিভাবে চাই, হাফ মাল্টিপ্লাই করে চাই, তাহলে এটা হয়ে গেল। নেক্সট আরেকটা প্রবলেম দিয়ে আজকে আমরা শেষ করব। মোটামুটি কে ইকুইলিব্রিয়াম বার করা শিখেছি, এরপরে শুধু বাকি রইলো হ্যাঁ মানে আর কয়েকটা প্রবলেম, একটু ওই ডিগ্রি অফ ডিসোসিয়েশন আর এর সূত্র আর কি, হ্যাঁ লে চাতেলিয়ার, লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, হ্যাঁ লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, ওইটা পড়বে হয়ে যাবে। তোমরা ভালো করে পড়বে, আমি শুধু একটা কোশ্চেন করে দেবো পরেতে। আর স্যার ওই 80% পিএইচ এর ওটাকে আজকে নোট দিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হবে না। দেখো এটা যেগুলো ইজি জিনিস তোমাদের করতে হবে। দেখো কোশ্চেন দিচ্ছি, পরের কোশ্চেন, হ্যাঁ এই রিঅ্যাকশন দেওয়া আছে N2 গ্যাস প্লাস O2 গ্যাস থেকে 2NH3 গ্যাস। যেদিন পরীক্ষা নিই এর আগে যখন আমি পরীক্ষা নিতাম সেদিনকার ভালো পড়ানো যেত না, মানে পরীক্ষার দিনে পরীক্ষা দিয়ে সবাই একটু টায়ার্ড হয়ে যায়, বুঝতে পেরেছো তাই না? স্যার N2 থেকে এটা কি করে এলো 2NH3 N2O2? একটা লিখতে কি অন্যটা লিখে ফেলে। 3H2 H2 হয় স্যার, H2 হবে না এটা? হয়েছে দেখো তো, করেছে দেখ। এবার এটা তোমার গিভেন রিঅ্যাকশন দেখো, বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য অক্সিডেশন অফ NH3, যদিও রিঅ্যাকশনটা বলে দেওয়া উচিত ছিল, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য অক্সিডেশন অফ NH3, হ্যাঁ বলেছে the equilibrium constant for the oxidation of NH3 by oxygen to give NO is option A K1 K2 by K3, option B K2 K3 to the power whole 3 by K1, option C হচ্ছে দেখো K2 K3 whole 2 by K1, option D K3 K2 to the power whole 3 by K1। এটা চেষ্টা করো। স্যার রিঅ্যাকশনটা আগে চেষ্টা করো, তারপর আমি বলছি। রিঅ্যাকশন বলে দেয়নি নিচে, হ্যাঁ স্যার একটু বলুন। চেষ্টা করো, তারপর তো আমি আছি তো। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার K2 K3 ওটা হ্যাঁ এটা হচ্ছে দেখো K3 K2 K3 to the power whole 3। হ্যাঁ স্যার ওটা বি হচ্ছে হবে বি হবে হচ্ছে স্যার। স্যার। বি হবে।
তো দেখো কি উত্তর হয়েছে তোমাদের? অপশন বি। স্যার বি। দাঁড়াও দাঁড়াও, চলো আমরা আগে দেখে নিই। হ্যাঁ, রিয়াকশন যেটা সেটা হচ্ছে NH3 অক্সিডেশন হবে। দেখো NH3 প্লাস O2, NH3 প্লাস O2 থেকে NO হবে। আর কি বলেছে দেখো, NO আর এমনি জেনারেলি H2O। জল হবে। সো জেনারেলি এই রিয়াকশনটা হচ্ছে দেখো তুমি ব্যালেন্স করলে, ব্যালেন্স করো দেখো আলটিমেটলি 2NH3 2NO দেখো, আর এটা 5 বাই মানে আলটিমেটলি যদি তুমি যোগ বিয়োগ করো সবকিছু ব্যালেন্স করো 3 দুগুণ 6, হ্যাঁ তাহলে এখানে 3 দাও, 3H2O, 3 আর 2 5 অক্সিজেন। সো 5 অক্সিজেন করলে তাহলে 5টা অক্সিজেন আছে, তাহলে 5/2। এইটি হচ্ছে ব্যালেন্স রিয়াকশন। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমার রিয়াকশন রিকোয়ার্ড। এবার এটা পেতে হবে তোমাকে, দেখো তো এইগুলো দেওয়া আছে। NH3 প্রথমেই দেখো NH3 দুই ভাবেই আছে, দুই রূপেই আছে, কিন্তু সেটা কোন দিকে আছে? অপোজিট দিকে আছে। তাহলে প্রথমে আমি এইভাবে নেব 1/K1 হবে, এটা কোনো চেঞ্জ হবে না। দেখো আমার NH3 দুই দিয়ে গুণ করেছি কিন্তু ওই স্যার দিকে আছে, আমার চাই এই দিকে, তাহলে স্যার 1 বাই, ইকুয়েশনে হ্যাঁ কি বলছো? না স্যার কিছু না, ঠিক আছে। হ্যাঁ দেখো এবারে নেক্সট হচ্ছে আমার ওয়াটার। দেখো ওয়াটার, এই যে ওয়াটারটা কোন দিকে আছে, যেহেতু 5/2 O2 এরকম 5/2 কোথাও নেই। এবার ওয়াটার দেখি, ওয়াটার কোন দিকে তৈরি হয়েছে, একই দিকে। দেখো ওয়াটারটা কোন দিকে আছে, এই দিকেই আছে। কত মলিকুল ওয়াটার আছে? 3 মলিকুল এখানে। তাহলে এই রিয়াকশনকে আমি 3 দিয়ে গুণ করব, একই দিকে আছে 3 দিয়ে গুণ করব, তাহলে K3⁻³ হবে, K3⁻³ হবে। এটুকু বুঝতে পারো যে দেখো ওয়াটার কোন দিকে আছে, এই দিকে আছে, এখানেও এই দিকে আছে K3, কিন্তু 3টে ওয়াটার, এখানে একটা, তাহলে K3⁻³ হবে। এটা হলো। আর দেখো আর একটা কি আছে না, দেখো আর NO কোন দিকে আছে, দেখো একই দিকে আছে। দেখো NO 2NO ওই দিকেই আছে, তাহলে অবশ্যই এখানে K2, শুধু কোনো কিছু মাল্টিপ্লাই হবে না, K2। দেখো তাহলে এটা কোনটা উত্তর হচ্ছে? K2 × K3⁻3/K1। ক্লিয়ার? দেখো ক্লিয়ার হয়েছে সবার? O2টা এক্ষেত্রে ধরবোই না, মানে 5/2। দেখো সবসময় সিম্পলেস্ট কেসে যাবে, তুমি এদিকে গুণ করলে সমস্যা হতে পারে। তুমি দেখো এখানে অক্সিজেন রয়েছে, এখানে কোনটাকে তুমি নেবে, তাই না? তার থেকে বরং সবসময় দেখবে সিম্পলেস্ট কেস গুলো ধরবে। ওয়াটার, ও এই একই দিকে ওয়াটার রয়েছে, দেখো কাজ মিটে যাচ্ছে। আবার 3টে রিয়াকশনকে ইনভলভ করাতে হবে। এখানে কি NH3 NO মিলছে, এখানে কি ওয়াটার মিলছে। 3টে রিয়াকশন K1 K2 K3 দিয়ে অ্যান্সার হবে। 3টেকে মেলানোর চেষ্টা করো, ঠিক আছে? দেখো মানে আমি এটা যদি অন্যভাবে করতাম, যোগ বিয়োগ গুণ ভাগ ঘুরিয়ে ফিরিয়ে, অনেক টাইম কনজিউমিং। আমি তোমাকে একটা শর্টকাট বললাম, কি করবে না, দেখবে যেটা দেওয়া আছে সেটা কিভাবে দেওয়া আছে আর যেটা কি চাইছে। তুমি এখানে আরেকবার দেখো NH3, এখানে NH3 2, কিন্তু উল্টো দিকে, তাই না? দেখো হ্যাঁ স্যার। উল্টো দিকে, তার মানে 1/K1 করে দিলাম। এবার দেখো NO, দ্বিতীয় রিঅ্যাকশন NO, এখানে কোথায় আছে NO? তাহলে NO কোন দিকে আছে? একই দিকে আছে, তাহলে NOটা ওর পাশে K2 লিখলাম, কোনো কিছু চেঞ্জ করলাম না। তৃতীয় রিঅ্যাকশনে K3, এখানে ওয়াটার, একই দিকে ওয়াটার আছে, কিন্তু এর সাথে 3 গুণ করেছে, দেখো তাহলে এর সাথে 3 মাল্টিপ্লাই K3⁻³ হবে। ঠিক হয়েছে? দেখো ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো আজকে আমি আর তোমাদের সময় নষ্ট করব না, আর পড়াবো না। পরের দিন বাকিটুকু তোমরা পড়ে নেবে, আর ডিপিপিটা প্র্যাকটিস করো ভালো করে, বই থেকে পড়ো। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা আর নোটস দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে তোমরা কি করবে, আয়নিক ইকুইলিব্রিয়ামের পিএইচটা, অনেকগুলো বিভিন্ন ক্যালকুলেশন করার নোটসটা পেয়ে যাচ্ছ, আর অ্যাসিড বেসের জায়গাটা আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে তো? বলো। স্যার বলছি ওই যে আয়নিক, ওটা মানে আয়নিক ইকুইলিব্রিয়ামে ওই যে অ্যাসিড বেস এন্ড পিএইচটা বলার পর ওখান থেকে কোশ্চেন গুলো করবো। আর ওটা কি স্যার আরেকবার কি মানে ক্লাসে কি একবার মানে রিভিউ করে দেবেন, না নেক্সটটা ধরবেন? সে যদি তুমি জানতে চাও, আমি রিভিউ না করতে চাইলে ভালো হয়, তবু কিছু কিছুটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ সে ওটাই বলছি। বলো স্বাগতা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? সায়নী, ভাগ্যিস, বলো সাবির, হ্যাঁ স্যার রূপম, ঠিক আছে। রাজওয়ান, পূর্বালী, নূর, মুনাসিফ,
তাহলে হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ আমরা মোটামুটি স্যার হ্যাঁ পরে তাহলে আবার আমি দেখবো তোমাদের খাতাগুলো দেখবো চেক চেক করে কে কেমন নাম্বার পেয়েছে এগুলো আবার মিলিয়ে দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো আর পড়াশোনা করো ভালো করে। হ্যাঁ নেক্সট দিন আবার আমরা পুরো এনার্জি নিয়ে, আজকে যেমন একটু লেস এনার্জেটিক, নেক্সট দিন পুরো এনার্জি রূপে পাবে আমাকে ইনশাআল্লাহ, ইফ এভরিথিং গোজ ওয়েল। হ্যাঁ ভালো থেকো। স্যার আজকের হ্যাঁ থেকে স্যার আপনি ভালো ফ্রি থাকবেন। আছেন? হ্যাঁ আপনি একটু ফ্রি আছেন আজকের বা কালকের? আজকে ফ্রি নেই, কালকে হতে পারে, কালকে থেকে একটু ফ্রি হতে পারে। আমি আজকে কখন ফ্রি নেই ফোন কেন? করবো তাহলে স্যার? হ্যাঁ কালকে করো, কালকে। হ্যাঁ আচ্ছা আজকে ফ্রি নেই কারণ আজকে আবার একটা ক্লাস আছে একটু পরে, 11 এর ক্লাস ওকে আছে স্যার, আজকে। ওকে ওকে। ঠিক আছে চলো টাটা। হ্যাঁ স্যার, গুড গুড আফটারনুন। টাটা স্যার। হ্যাঁ গুড নাইট নাকি অ্যাডভান্স? হ্যাঁ স্যার, ওটা বলতে যাচ্ছি। গুড নাইট ইন অ্যাডভান্স, হ্যাঁ স্যার গুড নাইট, ইন অ্যাডভান্স। সাব্বা খায়ের।